অপরাধজনক নরহত্যা হলে মূল অপরাধ, অপরাধজনক নরহত্যা হলো মূল অপরাধ এবং খুন হলো তার একটা বিশেষ শাখা। উভয় অপরাধের বৈশিষ্ট্য, উপাদান ও শাস্তি উল্লেখপূর্বক উদাহরণ সহ আলোচনা করুন। দণ্ডবিধি 1860-এর 299 ধারায় দণ্ডনীয় নরহত্যা বা কালপেবল হোমোসাইড সম্পর্কে বলা আছে। এই দণ্ডনীয় নরহত্যার তিনটে ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যা তিনটি হচ্ছে: যে ব্যক্তি অসুস্থ, রোগ বা দৈহিক অপারগতায় ভুগছে, তার দৈহিক জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে তার মৃত্যু ঘটানোর অপরাধ হয়েছে বলে বিবেচনা করা হবে। যখন দৈহিক আঘাত বা জখমের কারণে মৃত্যু ঘটে, তখন সে ব্যক্তি অনুরূপ দৈহিক জখম করে, যে ব্যক্তি অসুস্থতা, রোগ বা দৈহিক অপারগতায় ভুগছে, তার দৈহিক জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে অর্থাৎ মৃত্যু ঘটালে তার মৃত্যু ঘটানোর অপরাধ হয়েছে বলে বিবেচনা করা হবে। আর 2 নম্বর হচ্ছে, যখন দৈহিক আঘাত বা জখমের কারণে মৃত্যু ঘটে, তখন সে ব্যক্তি অনুরূপ দৈহিক জখম করে সে ব্যক্তির মৃত্যু ঘটিয়েছে বলে গণ্য হবে। যখন দৈহিক আঘাত বা জখমের কারণে মৃত্যু ঘটে, তখন সেই ব্যক্তি অনুরূপ দৈহিক জখম করেছে বলে গণ্য হবে। যদি যথাযথ প্রতিকার ও সুচিকিৎসার আশ্রয় নিলে মৃত্যু নিবারণ করা যেত। যথাযথ চিকিৎসা করলেও এটা নিবারণ করা যেত। তারপরেও যখন দৈহিক আঘাত বা জখমের কারণে মৃত্যু ঘটে, তখন সে ব্যক্তি অনুরূপ দৈহিক জখম করে সে ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে গণ্য হবে। যদি যথাযথ প্রতিকার ও সুচিকিৎসার আশ্রয় নিলে মৃত্যুবরণ নিবারণ করা যেত। এটা হচ্ছে যে বিশ্বজিৎ, অর্থাৎ বিশ্বজিৎকে যে মারা হয়েছে এবং তার প্রচুর রক্তক্ষরণের কারণে পরে লাস্ট পর্যন্ত বিশ্বজিৎ মারা গেছে, এটা হচ্ছে সেটার উদাহরণ। আর যে ব্যক্তি অসুস্থ, রোগ বা দৈহিক অপারগতায় ভুগছে, তার দৈহিক জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে তার মৃত্যু ঘটানোর অপরাধ হয়েছে বলে বিবেচনা করা হবে। যে ব্যক্তি অসুস্থ বা রোগ বা দৈহিক অপারগতায় ভুগছে, 1 নম্বর ব্যাখ্যা, তার দৈহিক জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে তার মৃত্যু ঘটানোর অপরাধ হয়েছে বলে বিবেচনা করা হবে। আর 2 নম্বর হচ্ছে যে বিশ্বজিতের যে উদাহরণটা, এটা যে সেখানে প্রয়োগ করা যাবে। যখন দৈহিক আঘাত বা জখমের কারণে মৃত্যু ঘটে, তখন সে ব্যক্তি অনুরূপ দৈহিক জখম করে সে ব্যক্তির মৃত্যু ঘটিয়েছে বলে গণ্য হবে। যদি যথাযথ প্রতিকার ও সুচিকিৎসার আশ্রয় নিলে মৃত্যু নিবারণ করা যেত। আর 3 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে, মাতৃগর্ভে কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়, কিন্তু কোনো শিশুর কোনো অংশ বের করার পর, মাতৃগর্ভে কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়, কিন্তু কোনো শিশুর দেহের কোনো অংশ বের করার পর জীবিত শিশুটির মৃত্যু ঘটানো হয়, তবে তার শাস্তিযোগ্য নরহত্যা বলে গণ্য হবে, যদিও শিশুটির শ্বাস প্রশ্বাস গ্রহণ না করে অথবা সম্পূর্ণরূপে জন্মগ্রহণ করে। তাহলে নরহত্যার ব্যাখ্যা হলো 3টে। প্রথম ব্যাখ্যা হচ্ছে, যে ব্যক্তি অসুস্থ, রোগ বা দৈহিক অপারগতায় ভুগছে, তার দৈহিক জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে তার মৃত্যু ঘটানোর অপরাধ হয়েছে বলে বিবেচনা করা হবে। 2 নম্বরটা হচ্ছে, যখন দৈহিক আঘাত বা জখমের কারণে মৃত্যু ঘটে, তখন সে ব্যক্তি অনুরূপ দৈহিক জখম করে সে ব্যক্তির মৃত্যু ঘটিয়েছে বলে গণ্য হবে, যদি যথাযথ প্রতিকার ও সুচিকিৎসার আশ্রয় নিলে মৃত্যু নিবারণ করা যেত। 3 নম্বর, মাতৃগর্ভে কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়, কিন্তু কোনো শিশুর কোনো অংশ বের করার পর জীবিত শিশুটির মৃত্যু ঘটানো হয়, তবে তার শাস্তিযোগ্য নরহত্যা বলে গণ্য হবে। আর নরহত্যার উপাদান আছে 5টা। সেটা হচ্ছে মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা ইচ্ছা বা উদ্দেশ্য নিয়ে কাউকে আঘাত করা, তাহলে এটা হবে অপরাধজনক নরহত্যা। অর্থাৎ মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা ইচ্ছা বা উদ্দেশ্য নিয়ে আঘাত করলে সেটা অবশ্যই নরহত্যা হবে 100%, এবং সেটা খুনও হতে পারে। 2 নম্বর, এমন কাজ বা শারীরিক জখম যা মৃত্যু ঘটাতে পারে, এমন কাজ বা শারীরিক জখম যেটা মৃত্যু ঘটাতে পারে, এটা অবশ্যই অপরাধজনক নরহত্যা হবে, আবার খুনও হতে পারে। 3 নম্বর, এমন আঘাত যা মৃত্যু ঘটাতে পারে, এমন আঘাত যা মৃত্যু ঘটাতে পারে, এটা হচ্ছে অপরাধজনক নরহত্যা হবে, কিন্তু খুনও হতে পারে। এটা নির্ভর করবে হচ্ছে পরিবেশ পরিস্থিতির উপর বা পারিপার্শ্বিকতার উপর। এবং কোনো ব্যক্তির মৃত্যু ঘটবে, এমন আঘাত করছে ওই ব্যক্তির মৃত্যু ঘটবে, তাহলে ওটা অপরাধজনক নরহত্যা হবে, অথবা এটাকে খুন হিসেবে আখ্যায়িত করা যেতে পারে।
আর 5 নম্বর হচ্ছে যা আসামি ঘটাবে। তাহলে নরহত্যার উপাদান হলো 5টা, ব্যাখ্যা হলো 3টে। যখন বা যে ক্ষেত্রে অপরাধমূলক নরহত্যা খুনের পর্যায়ে পড়ে না, মানে যে পর্যায়ে, অর্থাৎ যখন বা যে ক্ষেত্রে অপরাধমূলক নরহত্যা খুনের পর্যায়ে পড়ে না, সেটা হলো 5টা ব্যতিক্রম আছে। 300 ধারায় আছে ব্যতিক্রম 5টা, যা খুন নয় কিন্তু অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে। 1 নম্বর ব্যতিক্রমের মধ্যে বলা আছে অপরাধজনক নরহত্যা খুন হিসেবে গণ্য হবে না যদি মারাত্মক ও আকস্মিক উত্তেজনার বা প্ররোচনার ফলে, মানে অপরাধজনক নরহত্যা খুন হিসেবে গণ্য হবে না যদি মারাত্মক ও আকস্মিক উত্তেজনা বা প্ররোচনার ফলে আত্মসংযম হারিয়ে ফেলে এবং যে ব্যক্তি প্ররোচনা দান করেছে সে ব্যক্তির মৃত্যু ঘটায়, অথবা ভুল কর্মে বা দুর্ঘটনা কর্মে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তখন সেটা অপরাধজনক নরহত্যা হবে, কিন্তু খুন হবে না। 2 নম্বর ব্যতিক্রমে বলা আছে আত্মরক্ষা ও সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার অধিকারের সীমা অতিক্রম করে মৃত্যু ঘটালে তা নরহত্যা হবে। আমরা জানি যে 96 থেকে 106 ধারায় মানে সাধারণ ব্যতিক্রম, অর্থাৎ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। তো সেটা যদি 2 নং ব্যতিক্রমে আত্মরক্ষা ও সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার সীমা অতিক্রম করে মৃত্যু ঘটালে তা নরহত্যা হবে। 3 নম্বর ব্যতিক্রম বলা আছে সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনকালে ক্ষমতার সীমা অতিক্রম করে মৃত্যু ঘটালে তা নরহত্যা হবে। সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনকালে ক্ষমতার সীমা অতিক্রম করে মৃত্যু ঘটালে সেটা নরহত্যা হবে। এটার প্রমাণ হচ্ছে যে পুলিশ আসামি গ্রেপ্তার করার পর চুরি কেসের আসামি গ্রেপ্তার করার পর সেই চুরি কেসের আসামি পালিয়ে যাচ্ছে। তো পালিয়ে যাওয়ার কারণে পুলিশ গুলি করতেছে, এটা কিন্তু হবে অপরাধজনক নরহত্যা। অর্থাৎ একজন চোরকে অর্থাৎ খুনের অপরাধে বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি যদি পালে যায় তাহলে গুলি করতে পারবে, কিন্তু চোরের ক্ষেত্রে গুলি করাটা স্বাভাবিক নয়, তখন সেক্ষেত্রে এটা অপরাধজনক নরহত্যা হিসেবে আখ্যায়িত হবে। আর পূর্ব পরিকল্পনা ব্যতীত আকস্মিক বা ঝগড়া বা বিবাদের ফলে মৃত্যু ঘটালে তার নরহত্যা হবে। অর্থাৎ পূর্ব পরিকল্পনা ছাড়া আকস্মিক ঝগড়া বা বিবাদের ফলে মৃত্যু ঘটালে তার নরহত্যা হবে। এক্ষেত্রে নিষ্ঠুর বা অস্বাভাবিক বা অন্যায় সুযোগ গ্রহণ না করে, যদি নিষ্ঠুর বা অস্বাভাবিক বা অন্যায় সুযোগ গ্রহণ না করে, অথবা যদি ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, ঝগড়া বিবাদ সৃষ্টির ফলে যদি মারামারি পর্যায়ে যদি মারা যায় তাহলে সেটা অপরাধজনক নরহত্যা হবে। কিন্তু অপরাধজনক নরহত্যা প্রমাণ করতে হলে অবশ্যই এখানে নিষ্ঠুরতা বা অস্বাভাবিকতা বা অন্যায় সুযোগ গ্রহণ করা যাবে না। আর 3 নম্বর যে ব্যতিক্রম, 4 নম্বর যে ব্যতিক্রমটা আছে সেই ব্যতিক্রমটা হচ্ছে এরকম, সেটা হলো যার বয়স 18 বছরের বেশি এমন ব্যক্তির সম্মতিক্রমে আত্মহত্যার সহায়তা করে মৃত্যু ঘটালে তা নরহত্যা হবে। অর্থাৎ যদি 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক যদি আত্মহত্যা করার জন্য যদি আপনি সহযোগিতা করেন তাহলে সেটা অপরাধজনক নরহত্যা হিসেবে আখ্যায়িত হবে। যদি অপরাধজনক নরহত্যা হয় তাহলে শাস্তি হবে দণ্ডবিধি 1860-এর 304 ধারা মতে যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। আবার অভিপ্রায় অর্থাৎ উদ্দেশ্য ছাড়া হলে 10 বছর বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। যদি অপরাধজনক নরহত্যা হয় তাহলে শাস্তি হবে দণ্ডবিধি 1860-এর 304 ধারা মতে যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। আবার অভিপ্রায় ছাড়া হলে 10 বছর বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। নরহত্যার ব্যাখ্যা 3টি, নরহত্যার ব্যাখ্যা আছে 3টি এবং হত্যার ব্যতিক্রম 5টি। এছাড়া হত্যা বা খুনের সত্য 4টি, যথা নরহত্যার ব্যাখ্যা 3টি এবং হত্যার ব্যতিক্রম 5টি। এছাড়া হত্যা বা খুনের সত্য 4টি, যথা খুনের সত্য 4টি আছে। মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে সম্পাদিত কাজের দ্বারা মৃত্যু সংঘটিত হলে তা খুন হবে। মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে দৈহিক জখম যার পরিণতি নিশ্চিত মৃত্যু, তখন সেটা খুন হবে। এমনভাবে আঘাত করা যার পরিণতি নিশ্চিত মৃত্যু, তখন সেটা খুন হবে। 4 নম্বরে যে কাজের ফলে মৃত্যুর সম্ভাবনা আছে জেনে শুনে সেই কাজ করে মৃত্যু ঘটালে সেটা খুন হবে। তাই সকল খুনের নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়। আর খুনের শাস্তি আছে 302 ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে আমরা দেখি যে অপরাধজনক নরহত্যা 299 ধারায় 3টে ব্যাখ্যা আছে।
যে ব্যাখ্যায় যে ব্যক্তি অসুস্থতার রোগ বা দৈহিক অপারগতায় ভুগছে তার দৈহিক জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে তার মৃত্যু ঘটানো অপরাধ হয়েছে বলে বিবেচনা করা হবে। 2 নম্বর, যখন দৈহিক আঘাত বা জখমের কারণে মৃত্যু ঘটে তখন সে ব্যক্তি অনুরূপ দৈহিক জখম করে সে ব্যক্তির মৃত্যু ঘটিয়েছে বলে গণ্য হবে, যদি যথাযথ প্রতিকার ও সুচিকিৎসার আশ্রয় নিলে মৃত্যু নিবারণ করা যেত। 3 নম্বর, মাতৃগর্ভে কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়, কিন্তু কোনো শিশুর কোনো অংশ বের করার পর জীবিত শিশুটির মৃত্যু ঘটানো হয় তবে তার শাস্তিযোগ্য নরহত্যা বলে গণ্য হবে। আর নরহত্যার উপাদান আছে 5টা, যেটা যে খুনের যে ব্যতিক্রম আছে, খুনের ব্যতিক্রম যে 5টা আছে, 4টে আছে খুনের যে উপাদান, এই 4টে খুনের উপাদান এবং নরহত্যার 5টা উপাদান প্রায় মিল রয়েছে। সেটা কিভাবে? নরহত্যার উপাদানের 1 নম্বর উপাদানের মধ্যে আছে মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা ইচ্ছা বা উদ্দেশ্য নিয়ে কারো মৃত্যু নিশ্চিত করা, সেটা অপরাধজনক, সেটা খুন হবে। আবার 1 নম্বরতে বলা আছে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে সম্পাদিত কাজের দ্বারা মৃত্যু সংঘটিত হলে তা খুন হবে। 2 নম্বর বলা আছে অপরাধজনক নরহত্যায় এমন কাজ বা শারীরিক জখম যা মৃত্যু ঘটাতে পারে, মানে পারে, এটা হচ্ছে অপরাধজনক নরহত্যা। আর যেটা ঘটাবে সেটা অবশ্যই খুন হবে। তাহলে পারে পারে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা ইচ্ছা বা উদ্দেশ্য নিয়ে যদি কাউকে আঘাত করে সেটা মৃত্যু হতে পারে। যদি মৃত্যু হয় তাহলে এটা হবে অপরাধজনক নরহত্যা। আর যদি মৃত্যু ঘটানোর উদ্দেশ্য সম্পাদিত কাজের দ্বারা মৃত্যু সংঘটিত হলে, অর্থাৎ মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, তার মানে উদ্দেশ্য দুটাতে আছে, এটাতে হতে পারে, অপরাধজনক নরহত্যাতে হতে পারে, আর 300 ধারাতে অবশ্যই হবে। এটা হচ্ছে উদ্দেশ্য দুটাতে আছে, একটা তো ওটা তো উদ্দেশ্য আছে, এটা উদ্দেশ্য হতে পারে আর এটা অবশ্যই হবে। তাহলে এটা হচ্ছে অপরাধজনক নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য। 2 নম্বর ব্যাখ্যাতে বলা আছে অপরাধজনক নরহত্যা এমন কাজ বা শারীরিক জখম যা মৃত্যু ঘটাতে পারে। আর এখানে 2 নম্বরতে বলা আছে যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে দৈহিক জখম করা যার পরিণতি নিশ্চিত মৃত্যু, তখন সেটা হবে অবশ্যই খুন। খুনের 3 নম্বর শর্তে বলা আছে এমনভাবে আঘাত করা যার পরিণতি নিশ্চিত মৃত্যু। আবার দৈহিক অপরাধজনক নরহত্যার বিষয়ে 3 নম্বর উপাদানের মধ্যে বলা আছে যে এমন আঘাত যা মৃত্যু ঘটাতে পারে, অর্থাৎ একটা হলো হচ্ছে মেয়ে আর একটা হচ্ছে সেল। তো সেল যেটা সেটা অবশ্যই খুন, আর যেটা হলো মেয়ে অবশ্যই সেটা অপরাধজনক নরহত্যা। তো এটা হচ্ছে অপরাধজনক নরহত্যা এবং খুনের মূল হচ্ছে বিষয়। আর 4 নম্বর যে সত্যটা আছে খুনের, এটা হচ্ছে যে কাজের ফলে মৃত্যুর সম্ভাবনা আছে জেনে শুনে সেই কাজ করে মৃত্যু ঘটানো, অর্থাৎ আপনি জানেন যে এই কাজটা করলে লোকটা মারা যাবে, অর্থাৎ কারো যদি গলায় যদি ছুরি ঢুকে দেন তাহলে লোকটা নিশ্চিত মারা যাবে, তাহলে অবশ্যই এটা খুন হবে। আর অপরাধজনক নরহত্যার উপাদানে 4 নম্বরে বলা আছে যে এমন কোনো ব্যক্তির মৃত্যু ঘটবে, তার মানে এটা হচ্ছে হতে পারে মেয়ে হতে পারে, আর এটা শ্যাল এবং মেয়ে, এই মানে উপাদান, অর্থাৎ অপরাধজনক নরহত্যার যে উপাদান এবং খুনের যে সত্য, এগুলো কাছাকাছি, কিন্তু এগুলো হচ্ছে মেয়ে ও শ্যালের উপর নির্ভর করবে। আরেকটা বিষয় হচ্ছে কেস ও আপিল হস্তান্তরের ক্ষেত্রে আপিল বিভাগের ক্ষমতা। 525 এ ধারাতে বলা আছে কেস ও আপিল হস্তান্তরের ক্ষেত্রে আপিল বিভাগের ক্ষমতা। আর 526 বলা আছে হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর করতে পারবেন বা স্বয়ং এর বিচার করতে পারবেন। আর 526 বিতে বলা আছে মামলা স্থানান্তরের দায়রা আদালতের ক্ষমতা। ফৌজদারি কার্যবিধি 1898 এর যে মামলা মানে কেস বা আপিল স্থানান্তরের ক্ষেত্রে যে আপিল বিভাগের ক্ষমতা, এটা বলা আছে 525 এ ধারাতে। আর 526 ধারাতে বলা আছে যে হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর করতে পারবেন বা স্বয়ং এর বিচার করতে পারবেন। আর 526 বি ধারাতে বলা আছে যে মামলা স্থানান্তর মামলা স্থানান্তরে দায়রা আদালতের ক্ষমতা। আর 588 বলা আছে যে দায়রা জজ কর্তৃক মামলা প্রত্যাহার ও তলব। 588 2 ধারাতে বলা আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট মামলা উঠিয়ে নিতে পারেন বা প্রেরণ করতে পারবেন। আমরা জানি যে প্রতিটা মামলা তার আমলি আদালতে করা হয়, অর্থাৎ আমলি আদালত বলতে এটাই বোঝায় যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং মহানগর এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
যখন আমলি আদালতে কোনো মামলা করা হয় সেই মামলাটা সেই মামলাটা তারা কি করে, মামলার ধরন অনুযায়ী অর্থাৎ শাস্তির ধরন অনুযায়ী, মামলাটার প্রকৃতি অনুযায়ী এই মামলাটা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট করতে পারবে না দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট করতে পারবে না তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট করতে পারবে, সেই আদালতে সেই মামলাটা প্রেরণ করে। আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি 1898 32 ধারাতে এই ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা দেওয়া আছে, অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর জেল এবং 10,000 টাকা জরিমানা করতে পারবে এবং নির্জন কারাবাস দিতে পারবে। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সে দিতে পারবে 3 বছর জেল এবং 5,000 টাকা জরিমানা করতে পারবে। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারবে 2 বছর জেল এবং 2,000 টাকা জরিমানা করতে পারবে। তাহলে ফৌজদারি কার্যবিধি 1898 32 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা দেওয়া আছে এই ক্ষমতাগুলো মূলত প্রদান করা হচ্ছে আমলি আদালত অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার অপরাধের ধরন অনুযায়ী এই আদালতগুলো স্থানান্তর করে, সেটা হচ্ছে 588(2) ধারা মতে, অর্থাৎ 588(2) উপধারা মতে এই ক্ষমতাগুলো প্রদান করে। তাই দেওয়ানি কার্যবিধি আমরা মামলা স্থানান্তর একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং এই মামলা স্থানান্তর যেহেতু ন্যায় বিচারের স্বার্থে আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি 1898 561 এ ধারা অনুযায়ী আদালতের ইনহেরেন্ট পাওয়ার আছে, যেটাকে সহজাত ক্ষমতা বলা হয়। এই সহজাত ক্ষমতা প্রয়োগ করে ফৌজদারি আদালত কি করে যে প্রতিটা আদালতের তার অধীনস্থ যেগুলো আদালত থাকে, হাইকোর্ট বিভাগের যে অধীনস্থ আদালত, সেই আদালতগুলোর ন্যায় বিচার এবং কোনো আদেশকে কার্যকর করার জন্য বা কোনো মামলার যে বিতর্কিত মামলা সেগুলোর সমাধান করার জন্য 561 এ ধারা অনুযায়ী ইনহেরেন্ট পাওয়ার শুধুমাত্র ফৌজদারি আদালতে হাইকোর্ট বিভাগ এটা প্রয়োগ করতে পারে। পাশাপাশি দেওয়ানি কার্যবিধিতে মামলা বিবাদীর সুবিধার্থে এবং বাদীর সুবিধার্থে মামলা স্থানান্তর করা হয়। সেটা হচ্ছে 22 ধারা মতে, সেটা হচ্ছে যে 22 ধারা মতে যে একাধিক আদালতের ক্ষেত্রে মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা, যদি একটা মামলা যদি একাধিক আদালতের মধ্যে থাকে, অর্থাৎ একাধিক আদালত বলতে একটা মামলা দায়রা মানে জেলাও দায়রা জজ, অর্থাৎ দেওয়ানি মামলাতে বলা হয় জেলা জজ। জেলা জজের ইখতিয়ারাধীন কোনো আদালতের একটা মামলা যদি বিভিন্ন আদালতে করার সামর্থ্য থাকে, তাহলে সেই জেলা জজ আদালত কাছে আবেদন করলে ওই মামলাটা এক আদালত থেকে অন্য আদালতে স্থানান্তর করতে পারে অথবা নিজের ইচ্ছায় স্থানান্তর করতে পারে। এটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908 22 ধারা অনুযায়ী। আবার 23 ধারাতে বলা আছে যে মামলা স্থানান্তরের জন্য আদালতের আবেদন করতে হবে, মানে মামলা স্থানান্তরের জন্য যে আদালতে আবেদন করতে হবে। এখন মামলা স্থানান্তরের জন্য মূলত আবেদন করতে হবে জেলা জজ আদালতে, এটা হচ্ছে দেওয়ানি মামলার জন্য, এবং হাইকোর্ট বিভাগে, এটা হচ্ছে 23 ধারা অনুযায়ী। এবং 24 ধারা অনুযায়ী মামলা স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা হাইকোর্ট বিভাগের জেলা জজ 22 ধারার আবেদন অনুযায়ী এই মামলাগুলো স্থানান্তর এবং প্রত্যাহার করতে পারে এবং কোন আদালতে কোন মামলা দিতে হবে সেগুলো তারা নির্ধারণ করে। ফৌজদারি কার্যবিধি 1898 জরিমানা, আমরা জানি যে দণ্ডবিধিতে শুধুমাত্র জরিমানা আদায় বা অর্থদণ্ডের একটা বিধান আছে, কিন্তু এই দণ্ডবিধি ছাড়াও ফৌজদারি কার্যবিধি 1898 526 6 উপধারাতে আবেদন অগ্রাহ্য হলে বা হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে মামলাটা তুচ্ছ বা বিরক্তিকর ছিল, তাহলে মামলার অবস্থা অনুসারে 1,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এবং এই জরিমানা যদি দেওয়া না হয় তাহলে দণ্ডবিধির 188 ধারা অনুযায়ী, অর্থাৎ কোনো সরকারি কর্মকর্তার আদেশ অমান্য করলে অবশ্যই সেই আদেশটা লিখিত এবং নোটিশ আকারে হতে হবে। যদি ওই আদেশ কোনো ব্যক্তি যদি অমান্য করে, তাহলে 188 ধারার দণ্ডবিধি 1860 188 ধারা অনুযায়ী সেই লোকে 3 বছর পর্যন্ত শাস্তি বা অর্থদণ্ড বা অভয়দণ্ড হতে পারে। আবার 140 ধারার আদেশ মতে অমান্য করলে দণ্ডবিধির 188 ধারাতে, অর্থাৎ 140 ধারা, অর্থাৎ যদি 140 ধারা জারি হয়, মানে যেটাকে কারফিউ জারি বলা হয়, যদি কারফিউ জারি হয় তাহলে সেই জারি যদি কেউ অমান্য করে তাহলে তার 1 মাস বা 100 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আবার এটা যদি অনবরত হতে থাকে, মানে অর্থাৎ এটা অবিরাম হতে থাকে, মানে অর্থাৎ আপনি একবার শাস্তি পাইছেন
1 মাস জেল খাটছেন বা 100 টাকা জরিমানা দিয়েছেন, আবার যদি এটা যদি দ্বিতীয়বার করেন তাহলে অবশ্যই আপনার 6 মাস এবং 1000 টাকা পর্যন্ত জরিমানা হবে। আর দণ্ডবিধি 1860-এর যে সম্মতি ব্যতিরেকে কোনো ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে কৃত কাজ, অর্থাৎ 92 ধারা, অর্থাৎ আমরা জানি যে দণ্ডবিধি 1860-এর 76 থেকে 106 ধারাতে সাধারণ ব্যতিক্রম সমূহের কথা বলা আছে। এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে 96 থেকে 106 ধারা যেটা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার সম্পর্কে বলা আছে। এই ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে আপনি 10টা ক্ষেত্রে মানুষের যদি মৃত্যু ঘটান তাহলে সেটা অপরাধজনক নরহত্যা বা খুন হিসেবে গণ্য হবে না, তবে অবশ্যই সেটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়তে হবে। আমরা জানি যে 100 ধারাতে 6টা ক্ষেত্রে দেহের আত্মরক্ষার অধিকারের জন্য মানুষকে খুন করলে বা হত্যা করলে সেটা খুন হিসেবে বা হত্যা হিসেবে গণ্য হবে না। সেটা 106টা যে উপাদান আছে বা 6টা যে বৈশিষ্ট্য আছে, সেই 6টা বৈশিষ্ট্য হচ্ছে, যদি মানে আপনাকে হত্যা করার জন্য 299 ধারায় দণ্ডবিধি 299 এবং 300 ধারায় যদি আপনাকে অপরাধজনক নরহত্যা বা খুন করার উদ্দেশ্যে যদি কেউ আপনাকে আক্রমণ করে তাহলে আপনি তাকে খুন করতে পারবেন, তাহলে সেটা অপরাধজনক নরহত্যা বা খুন হিসেবে গণ্য হবে না। 2 নম্বর হচ্ছে, যদি আপনাকে কেউ যদি রেপ করতে চায় 375 ধারা অনুযায়ী তাহলে আপনি তাকে খুন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে, যদি আপনাকে কেউ অস্বাভাবিক কাম লালসা, দণ্ডবিধি 377 ধারায় অপ্রাকৃতিক কাম লালসা যেটাকে বলা হয়, যেটা হচ্ছে যে অপ্রাকৃতিক কাম লালসা বলতে যেটা প্রাকৃতিকভাবে গ্রহণযোগ্য নয়, প্রাকৃতিকভাবে যেটা প্রযোজ্য নয়, সেই ধরনের যদি কাজ করে, অর্থাৎ বলাৎকার যেটাকে বলা হয়, এই ধরনের কাজের ক্ষেত্রে যদি আপনি কাউকে খুন করেন তাহলে সেটা খুন হিসেবে গণ্য হবে না। 4 নম্বর হচ্ছে যে আপনার বাসাতে যদি কেউ চুরি করতে আসে তাহলে যদি আপনি তাকে খুন করেন তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না, তবে অবশ্যই চুরি প্রমাণ করতে হবে এবং সেটা শীত কেটে চুরি, অর্থাৎ 446 ধারা অনুযায়ী 440 ধারা অনুযায়ী শীত কেটে চুরি, অর্থাৎ আপনার যদি শীত কেটে, অর্থাৎ মানে আপনার ঘরে যদি কেউ অপথে প্রবেশ করে যদি আপনাকে যদি চুরি করতে আসে তাহলে তাকে যদি আপনি হত্যা করেন তাহলে সেটা খুন হিসেবে গণ্য হবে না। আর 339 ধারা অনুযায়ী অবৈধ অবরোধ মানে অবৈধ অবরোধ বা অবৈধ বাধা, অর্থাৎ 340 এবং 339 এবং 340 ধারা অনুযায়ী অবৈধ অবরোধ বা অবৈধ বাধা যদি কেউ আপনাকে প্রদান করে এবং আপনি যদি তাকে সেই উদ্দেশ্যে যদি খুন করেন তাহলে সেটা খুন হিসেবে গণ্য হবে না, তবে অবৈধ অবরোধ এবং অবৈধ বাধা অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 92 ধারায় আছে সম্মতি ব্যতিরেকে কোনো ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে কৃত কাজ। একটি বাড়িতে আগুন ধরেছে, বাড়ির ভেতরে আছে এ ও একটি শিশু বি, অর্থাৎ একটা বাড়িতে, অর্থাৎ 92 ধারায় সম্মতি ব্যতিরেকে কোনো ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে কৃত কাজের উদাহরণ হচ্ছে যে একটা বাড়িতে আগুন ধরেছে 3 তলায়, তো 3 তলায় একজন ব্যক্তি আছে, নাম হচ্ছে রহিম। তো রহিম এবং শিশু একটা আছে, শিশুটা হচ্ছে যে যদি বাড়িতে এমনভাবে আগুন ধরছে যে শিশুটাকে যদি নিচে ফেলে দেয় তাহলে শিশুটি নিশ্চিত মারা যেতে পারে। তাহলে উপরে যখন আগুন লেগেছে 3 তলায়, তো 3 তলার লোকজন মানে অনেকে বেরোছে কিন্তু একটা শিশু আটকা পড়ে গেছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিচে কিছু লোক কম্বল নিয়ে দাঁড়াচ্ছে যে শিশুটাকে উপর থেকে ফেলে দেয়। আপনি জানেন যে শিশুটা যদি কম্বলের মধ্যে না পড়ে, কম্বলের উপরে যদি না পড়ে তাহলে শিশুটা মারা যেতে পারে। আপনি জেনে শুনে শিশুটিকে উপর থেকে ফেলে দিয়েছেন, আপনি জানেন যে শিশুটা যদি কোনোভাবে যদি কম্বলের উপরে না পড়ে তাহলে শিশুটি মারা যেতে পারে, জেনে আপনি শিশুটিকে ফেলে দিচ্ছেন, তাহলে এটা সরল বিশ্বাসে কৃত কাজ, অর্থাৎ শিশুটি রক্ষার জন্য আপনি শিশুটিকে উপর থেকে ফেলে দিচ্ছেন, তাহলে অবশ্যই এটা অপরাধজনক নরহত্যা বা খুন হিসেবে গণ্য হবে না এবং আপনার কোনো অপরাধ হিসেবে এখানে গণ্য করা যাবে না। 98 ধারা অপ্রকৃষ্ট ব্যক্তি, অর্থাৎ পাগল যদি আপনাকে মারার জন্য আসে এবং সেই পাগলকে যদি আপনার রক্ষা করার জন্য যদি পাগলকে খুন করেন বা হত্যা করেন, সেটা অপরাধজনক নরহত্যা বা খুন হিসেবে বিবেচিত হবে না। 269 ধারায় বলা আছে যে অবহেলাজনিত কার্য যার দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার করিবার সম্ভাবনা রয়েছে, যেমন ধরেন যে আমরা এখন জানি যে বার্ড ফ্লু বা রানীক্ষেত মানে মুরগিতে, ব্রয়লার মুরগিতে প্রচণ্ড পরিমাণ বার্ড ফ্লু এবং রানীক্ষেত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মানে এখন যে আবহাওয়া বিরাজমান রয়েছে বা বৈরী আবহাওয়ার কারণে ব্রয়লার মুরগিতে বিশেষভাবে যে
বার্ড ফ্লু বা রানীক্ষেতের রোগের একটা বা বসন্ত কলেরা যেটাকে বলে এই ধরনের রোগ দেখা দিচ্ছে। তো এই সমস্ত মুরগি যদি কেউ জেনে শুনে বিক্রি করে তাহলে তার শাস্তি 6 মাস বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। অর্থাৎ 269 ধারায় বলা আছে যে ভাইরাসে আক্রান্ত বা কোনো সংক্রমণে ভাইরাসে আক্রান্ত যদি কোনো কিছু কেউ বিক্রি করে জানার পরেও, তাহলে সেটা যদি ধরা পড়ে তাহলে অবশ্যই 6 মাস অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। আবার 285 ধারাতে বলা আছে যে যদি আগুন দিয়ে আপনার বাসায় বা দাহ্য পদার্থ যেটাকে বলা হয়, যে আগুন দিয়ে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ দিয়ে যদি আপনার বাসাতে যদি কেউ তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে, অর্থাৎ আপনি পেট্রোল পাম্পে সিগারেট ধরেছেন বা পেট্রোল পাম্পে যা ধূমপান করতেছেন, তাহলে এই তাচ্ছিল্যপূর্ণ আচরণ করার জন্যে যদি তাচ্ছিল্যপূর্ণ আচরণ করেন এবং কোনো অঘটন নাও ঘটে তাহলে আপনার 6 মাস অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। সেই সাথে আরেকটা বিষয় হলো যে আপনার নাম হচ্ছে রহিম, কিন্তু এখন আপনি আদালতে আপনার নাম রহিম, আপনি আদালতে যা বলতেছেন আমার নাম করিম। এখন রহিমের পরিবর্তে আপনি আদালতে যায় মানে আদালতের কার্যধারায় আপনি রহিমের পরিবর্তে করিম হয়ে আপনি বলতেছেন আমার নাম রহিম, তার মানে আমি রহিম। তো করিম, কিন্তু আপনি এখানে মামলাটা হচ্ছে রহিমের নামে আর আপনার নাম হচ্ছে করিম। আপনি এখন আদালতে যা বলেছেন যে আমার নাম হচ্ছে রহিম। যদি এই ধরনের কোনো অপরাধ করেন তাহলে আপনার শাস্তি হবে দণ্ডবিধি 205 ধারা অনুযায়ী, অর্থাৎ দেওয়ানি বা ফৌজদারি মামলায় কার্য বা কার্যধারার উদ্দেশ্যে মিথ্যা ছদ্মবেশ ধারণ। তার মানে আপনার নাম হচ্ছে করিম। এখন আদালতের কার্যধারায় অর্থাৎ আদালতে হাজিরার সময় আপনি যা বলতেছেন আমার নাম হচ্ছে রহিম, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আপনার নাম হচ্ছে রহিম। এখন আপনি আদালতে যা বলতেছেন যে আমার নাম হচ্ছে করিম। এই বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে, তারপরে সুন্দর করে বলি। সেটা হচ্ছে যে আবুল এবং বাশার, এখন বাশারের হাজিরা আছে মামলা মানে অর্থাৎ আদালতে দেওয়ানি মামলায় অথবা ফৌজদারি মামলায় তার একটা হাজিরা আছে, বাশারের হাজিরা আছে। তো বাশার এখন ওখানে যাইতে পারে নাই। এখন বাশার না যাওয়ার কারণে এখন আবুল নামের এক ব্যক্তি গেছে আদালতে, যা বলতেছে আমি বাশার। তাহলে দেওয়ানি এবং ফৌজদারি কার্যধারায় যদি আপনি কোনো অপরাধ করেন, অর্থাৎ হাজিরা দিচ্ছেন, জাস্টিসকে বলতেছেন, বিচারিক আদালতকে বলতেছেন যে আমার নাম হচ্ছে আবুল, কিন্তু সত্যিকার অর্থে আপনার নাম হচ্ছে বাশার। তাহলে এই ধারা যদি আপনি অপরাধ করেন তাহলে আপনার শাস্তি হবে 3 বছর পর্যন্ত এবং অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। তারপর সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিয়ে করেছে, মানে সে সেনাবাহিনী চাকরি করে না বা পুলিশ চাকরি করে না, সে পুলিশের একটা ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সে বিয়ে করেছে। তাহলে যদি বিয়ে করে এটার অপরাধটা কি? এটা হচ্ছে 416 ধারার মধ্যে দণ্ডবিধি 416 ধারার মধ্যে পড়বে, অর্থাৎ 415 ধারাতে বলা আছে প্রতারণা আর অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। তার মানে আপনি যা না সেই হিসেবে পরিচয় দিচ্ছেন। আপনি হচ্ছেন একজন হলো প্রাইভেট কর্মচারী বা সার্ভিস হোল্ডার, আর আপনি যা বলতেছেন যে আমি সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা, যেহেতু সেনাবাহিনী এখন ফিল্ডে আছে তাহলে আপনি বলতেছেন আমি সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা, এই বলে আপনি পাত্রপক্ষকে বা আপনি বিয়ে করেছেন। তাহলে যদি কোনোদিন প্রমাণিত হয় বা যদি কোনোদিন মামলা হয় তাহলে 416 ধারা অনুযায়ী আপনার শাস্তি হবে, অর্থাৎ অপরের রূপ ধারণপূর্বক যে প্রতারণাটা করেছেন সেই প্রতারণার শাস্তি হচ্ছে 3 বছর পর্যন্ত এটার মানে কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। আবার 109 ধারার একটা বিষয় আছে যে আপনার একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে যে আপনি একজন সরকারি কর্মকর্তাকে অর্থাৎ পেশকারকে অথবা কোর্টে 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 কর্মরত আছে এইরকম কর্মকর্তাকে সহজ সরল মনে খুব সৎভাবে বলতেছেন যে ভাই আমার তো ছোটো ভাই বা আমার প্রতিবেশী আজকে 5 বছর থেকে জেলে আছে, তো তাকে জামিন করার জন্য আমি আপনার কিছু টাকা দিব, 5 লাখ টাকা দিব, আপনি জামিন করে দেন। তাহলে আপনি কিন্তু তাকে যা একটা প্রস্তাব দিচ্ছেন মানে অপরাধের একটা প্রস্তাব দিচ্ছেন, মানে অপরাধ করার জন্য একটা প্রস্তাব দিচ্ছেন, সেই অপরাধের জন্য আপনার এই যে প্রস্তাবটা দিচ্ছেন আপনি অনেক সহজ সরল মনে বা মুক্ত মনে আপনি মানে ক্লিন হ্যান্ড যেটাকে বলা হয়, এই মানে পরিষ্কার মন নিয়ে আপনি তাকে প্রস্তাব দিচ্ছেন যে ভাই আমি আপনাকে 5 লাখ টাকা দেবো, আমার বড় ভাই বা আমার জ্যাঠো বা আমার কাকা 5 বছর হলে জেলে আছে, অমুক কেসের আসামি, তাকে জামিন করার ব্যবস্থা করেন। এই যে প্রস্তাবটা দিচ্ছেন এই প্রস্তাবটা হচ্ছে 509 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আপনি অপরাধের সহায়তা করা বা অপরাধের
বিষয়ে কোনো পরামর্শ দেওয়া, সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে। এবং এর শাস্তি হচ্ছে যে, অর্থাৎ এর শাস্তি হবে এই যে আপনি যে 109 ধারা, দণ্ডবিধি 1860-এর 109 ধারা যে অপরাধটা করছেন, এই 109 ধারার শাস্তি হবে, মানে যে অপরাধটা সংগঠিত হতো, অর্থাৎ আপনি যে তাকে যে আপনি যে অপরাধ করার জন্য সহযোগিতা করছেন, অর্থাৎ জালিয়াতি যেটাকে বলা হয় বা প্রতারণা যেটাকে বলা হয়, এটার শাস্তি হবে 1 বছর পর্যন্ত কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা ভয়দণ্ড হতে পারে। তাহলে 161 ধারা বলা আছে যে সরকারি কর্মচারী কর্তৃক কোনো সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্যবিধ বকশিশ গ্রহণ করা, মানে ঘুষ প্রদান করা। ঘুষ প্রদান করা এবং ঘুষ যে গ্রহণ করবে, এটা হচ্ছে দণ্ডবিধির 161 ধারা অনুযায়ী সে তারা উভয়ের শাস্তিযোগ্য অপরাধ করেছে। তাহলে সরকারি কর্মচারী কর্তৃক কোনো সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্যবিধ বকশিশ গ্রহণ করা, যেটাকে বলা হয় যে ঘুষ প্রদান করা। অর্থাৎ আপনি কোনো সরকারি কর্মচারীকে যদি ঘুষ দেওয়ার জন্য প্রস্তাব করেন, তাহলে আপনি দণ্ডবিধি 161 ধারা মতে, অর্থাৎ একটাই ধারা একটাই শাস্তি, অর্থাৎ 161 ধারায় এটার অপরাধটা বলা আছে, আবার 61 ধারায় এটার শাস্তি সম্পর্কে বলা আছে। তাহলে আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীকে যদি ঘুষ দেওয়ার প্রস্তাব দেন, তাহলে আপনার শাস্তি হবে 3 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এখন যদি সরকারি কর্মচারী যদি ঘুষ নেয় বা ঘুষ যদি প্রমাণিত হয়, তো তার যদি সে ধরা পড়ে, তাহলে অবশ্যই তার শাস্তি 3 বছর এবং অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। তো এই হলো আজকে আলোচনার বিষয়। তাছাড়া আর কয়েকটা বিষয় আছে, সেগুলো হলো যে আগামীতে বলবো। আপনারা জানেন যে আমাদের পরীক্ষা শুরু হবে, এই পরীক্ষা জানি না কীরকম হবে, তবে আমার যতটুকু জানা মতো আমাদের 7টা সাবজেক্ট আছে, সেই 7টা সাবজেক্টের মোটামুটি একটা ধারণা মোটামুটি হয়েছে আশা করা যায়। যে এখন বাকিটা হচ্ছে যে আসলে অনেক ধারা এবং অনেক বিষয় যেহেতু থাকে, যার জন্য আসলে মনে রাখা খুব কষ্টকর হয়ে যায়। কারণ বিষয়টা হলো যে প্রায় আমি মানে সবগুলো ধারা লিখছি এবং সবগুলো ধারা উপধারা দেখছি যে 4000-এর কাছাকাছি বিষয় মনে রাখতে হবে। যদি আপনি আইনজীবী হতে চান, তাহলে 4000-এর উপরের বিষয় আপনাকে মনে রাখতে হবে। আর এই 4000-এর উপরের বিষয়গুলো মনে রাখার জন্য একটা হিটলারি বুদ্ধি আছে, যে বুদ্ধিটা আজকে যেহেতু জিন্না ভাই যেহেতু আছে আজকে লাইফে, তা যাই হোক আজকে এই হিটলারি বুদ্ধিটা একটু দেই। জিন্না ভাই মনে ভবিষ্যতে আইনজীবী হবে। তা যাই হোক, সেটা হচ্ছে যে আপনি হিটলারের বুদ্ধিটা কীভাবে প্রয়োগ করবেন, সেটা হচ্ছে আপনার হলো মূল একটা বিষয়। এখানে দেওয়ানি কার্যবিধি হচ্ছে 101 থেকে 158টা ধারা আছে। তো এই ধারাটা হচ্ছে মনে রাখার একটা কৌশল আছে, সেটা হচ্ছে যে প্রমাজা আবিবি ও আরে হাবিবি। এই প্রমাজা আবিবি ও আরে হাবিবি এটার মধ্যে 11টা অধ্যায় এবং 1 থেকে 158টা ধারা আছে। তো যাই কথা না বাড়ি, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে প্রাথমিক আলোচনা, এটা বলা আছে 1 থেকে 6 ধারাতে। এখানে কোনো অধ্যায় নেই। আর মাতে হচ্ছে মামলা, মাতে হচ্ছে মামলা বা সাধারণ মোকদ্দমা, এটা বলা আছে 9 থেকে 35 বি ধারা, এটা বলা আছে প্রথম অধ্যায়ে। তারপরে যাতে হচ্ছে জারি, মানে ডিগ্রি জারির কার্যক্রম, যেটা এই ডিগ্রি জারির কার্যক্রম সম্পর্কে বলা আছে 2য় অধ্যায়ে, এটা হচ্ছে 36 থেকে 74 ধারা। তারপর আবিবি মানে আনুষঙ্গিক কার্যক্রম, আতে হচ্ছে আনুষঙ্গিক কার্যক্রম, এটা বলা আছে 75 থেকে 78 ধারা, এটা বলা আছে 3য় অধ্যায়ে। তো আবিবি বি আছে, বি একটা আছে, আতে হচ্ছে আনুষঙ্গিক কার্যক্রম, যেটা আছে 75 থেকে 78 ধারা। আর বিতে হলো বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, এই বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা বলা আছে 79 থেকে 88 ধারা, যেটা বলা আছে 4th অধ্যায়ে। তো আবিবি আর একটা বি আছে, তাহলে বিশেষ কার্যক্রম সমূহ, তাহলে একটা হলো আবিবি, হাতে হচ্ছে আনুষঙ্গিক কার্যক্রম সমূহ, যেটা আছে 75 থেকে 78 ধারা। আর আছে বিশেষ কার্যক্রম সমূহ, সেটা আছে 89 থেকে 93 ধারা। আর হচ্ছে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, এটা আছে 79 থেকে 88 ধারা। আর বিশেষ কার্যক্রম সমূহ বলা আছে 89 থেকে 93 ধারা, এটা হলো 5ম অধ্যায় আছে। তাহলে আবিবি ও আরে ওতে আছে অতিরিক্ত কার্যক্রম সমূহ, অর্থাৎ দেওয়ানি আদালতের যে অতিরিক্ত কার্যক্রম সমূহ আছে, সেটা বলা আছে 94 থেকে 95 ধারাতে, এবং এটা বলা আছে 6ষ্ঠ অধ্যায়ে। এবার আবিবি ও আরে, তাহলে ওতে হচ্ছে অতিরিক্ত কার্যক্রম সমূহ আমরা দেখলাম। এবার আর তো হচ্ছে আপিল সমূহ, দেওয়ানি কার্যবিধিতে যে আপিল সমূহ যে ধারাগুলো আছে, সেটা বলা আছে 96 থেকে 112 ধারা, এবং এটা বলা আছে 7ম অধ্যায়ে। আবার আবিবি ও আরে হাবিবি, রেতে হচ্ছে রেফারেন্স রিভিউ রিভিশন, এটা বলা আছে 113 থেকে
115 ধারাতে। আর এটা হলো অষ্টম অধ্যায়ে বলা আছে। এবার প্রমাজা আবিবি ও আরে হাবিবি, এবার হাবিবি, তা হাতে হচ্ছে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিধান, এটা বলা আছে 116 থেকে 120 ধারাতে। এটা হলো নবম অধ্যায়ে বলা আছে এটা। তারপর হাবিবি, তাহলে বিতে হচ্ছে বিধি সমূহ, তার মানে দেওয়ানি কার্যবিধিতে 1 থেকে 158 ধারার মধ্যে যে বিধি আছে সেটা বলা আছে 121 থেকে 131 ধারাতে। আর এটা বলা আছে দশম অধ্যায়ে। তা হাবিবি, বিতে হচ্ছে বি একটা আছে, তাহলে একটা আছে বি হলো বিধি সমূহ, আর একটা বি তাহলে বিবিধ, তো বিবিধ বলা আছে মিসক্লিনিয়াস বলা আছে 132 থেকে 158 ধারাতে। এটা বলা আছে 11 অধ্যায়ে। তাহলে এটা হচ্ছে হিটলারি বুদ্ধি, প্রমাজা আবিবি ও আরে হাবিবি। এই প্রমাজা আবিবি ও আর হাবিবি এই ফর্মুলাটার মধ্যে আছে 1 থেকে 158টা ধারা। আর দেওয়ানি মোকদ্দমার কিছু ধাপ আছে। এই দেওয়ানি মোকদ্দমার ধাপটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে আসলিম হাজির জবিরা নিশু রায় ও ডিগ্রি দেয় ARQ। তো যাই হোক, আসলিম হাজির আতে হচ্ছে আর্জি দাখিল, তার মানে দেওয়ানি মামলা দায়ের করতে হয় আর্জি দাখিলের মাধ্যমে, সেটা বলা আছে 26 ধারাতে। এবং 4 এবং 6 ও 7 আদেশের মধ্যে এই আর্জি সম্পর্কে বলা আছে। তা আসলিম দন্তেশ্ব সমন আতে হচ্ছে আর্জি দাখিল, এটা আপনি 26 ধারা অনুযায়ী করবেন এবং 4-6-7 আদেশ অনুযায়ী করবেন। মাঝখানে একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে দেওয়ানি কাজবিধিতে 1 থেকে 158টা ধারা আছে এবং 51টা আদেশ আছে। এই 51 আদেশের মানে অসংখ্য বিধি, যে বিধির কোনো হিসাব নাই, সে অসংখ্য বিধি আছে। এই বিধিগুলোর মধ্যে মানে 51টা আদেশের মধ্যে 11 নম্বর আদেশটা ওমিট করা আছে, অর্থাৎ বাতিল করা আছে। তো 50টা আদেশ এখনো চলমান আছে। তাহলে এখানে এই বিষয়টা বলতে ভুলে গেছি। তাহলে আতে হচ্ছে আর্জি দাখিল, এটা হলো 26 ধারা বা 4 ও 6 ও 7 আদেশের মধ্যে এটা আছে। আর দন্তের সাথে হচ্ছে সমন জারি, তাহলে আপনি আর্জি দাখিল করার পর সমন জারি করবেন, সেটা বলা আছে 5 আদেশে, অর্থাৎ 5 আদেশের সমন জারি বিষয় বলা আছে। আসলিম তে লি তো আছে লিখিত জবাব দাখিল, তাহলে সমন জারি করার পর লিখিত জবাব দাখিল করবে, এটা বলা আছে 8 আদেশে, তার মানে প্লিডিংস বা জবাব। এটা 6 আদেশে বলা আছে প্লিডিংস আর 8 আদেশে বলা আছে জবাব। তাহলে আসলিম এবার এলো, তাহলে আর্জি দাখিল করলেন, সমন দিলেন, লিখিত জবাব দিচ্ছেন, এবার আসছে মতের মধ্যস্থতা, তার মানে লিখিত জবাব দেওয়ার পরেই একটা মধ্যস্থতার বিষয় তখন চলে আসে যে এই মামলাটা মীমাংসাযোগ্য কিনা, বা এই মামলাটা বাদী বিবাদী উভয় পক্ষের সম্মতিতে মীমাংসা করা যাবে কিনা, এটা বলা আছে 89 থেকে 89 ধারাতে। আবার আসলিম হাজির, তাহলে একটা হাজিরের বিষয় আছে, যেহেতু মধ্যস্থতা একটা হয়ে গেছে, মধ্যস্থতা করার পর একটা হাজিরের একটা বিষয় আছে, যেহেতু আপনি মধ্যস্থতা করতে মানতে রাজি না, সেই জন্য হাজিরা দিবেন। সে হাজিরা দিবেন কি অনুযায়ী? হাজিরা দিবেন পক্ষগণের হাজিরা না হলে এটা আছে 9 আদেশে। তো 9 আদেশে দেওয়া আছে হাজিরা সম্পর্কে বলা আছে, তাহলে হাজিরা দিবেন হচ্ছে 9 আদেশ অনুযায়ী। এখানে বলা আছে পক্ষগণের হাজিরা ও গড় হাজিরা এবং এটার ফলাফল সম্পর্কে বলা আছে। তাহলে আসলিম হাজির জবিরা নিশু রায় ও ডিগ্রি দেয়, জতে হচ্ছে বর্কিত জ, তাহলে পক্ষতে জবানবন্দি গ্রহণ, তাহলে পক্ষতে জবানবন্দি গ্রহণ অর্থাৎ আপনি হাজিরা দিচ্ছেন, এখন আপনার জবানবন্দি গ্রহণ করবে যে আসলে এই মামলাটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়। তাহলে এই যে পক্ষতে জবানবন্দি গ্রহণের বলা আছে 10 আদেশের মধ্যে। তাহলে এই 50 আদেশটা যে আছে, 1 থেকে 50টা যে আদেশ আছে, এই আদেশের মধ্যে 10 আদেশে বলা আছে এই কী করে পক্ষতে জবানবন্দি গ্রহণ, এটা 10 আদেশে বলা আছে। তারপরে জবিরাতে বি আছে, তো বিজাজ্য বিষয়ে বলা আছে হচ্ছে 14 আদেশে, অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে বিজাজ্য বিষয় বর্ণনা করা হয় 14 আদেশ অনুযায়ী, এটা বলা আছে 14 আদেশে। এবার তাহলে রায় হচ্ছে প্রথম শুনানিতে রায় ঘোষণা, তার মানে জতে হচ্ছে জবানবন্দি, তারপর বিতে হচ্ছে বিজাজ্য বিষয় গঠন, আর রাতে হচ্ছে প্রথম শুনানিতে রায়। তাহলে এটা প্রথম শুনানিতে রায়, এটা বলা আছে 12 আদেশে বলা আছে, 12 আদেশের 10 বিধিতে। আবার এটা বলা আছে হচ্ছে 15 আদেশে। তো 15 আদেশ অনুযায়ী যে প্রথমবার, অর্থাৎ যে মোকদ্দমা বিজাজ্য বিষয় গঠন করার পর দেখা যাচ্ছে যে মামলাটা পরিচালনা করার কোনো কারণ নাই বা কোনো যুক্তি নেই, তখন এটা কি প্রথম শুনানিতে এটাকে রায় দিয়ে দিবে। তাহলে তাহলে আসলিম হাজির জবিরা পর্যন্ত গেল। এবার নিতে হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, মানে নিতে হচ্ছে নিষেধাজ্ঞা, তাহলে এই নিষেধাজ্ঞার পরে আপনি যোগ করবেন যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার কথা বলা আছে 39 আদেশে এবং 40 আদেশে কিছু অংশ বলা আছে। 40 আদেশে যদিও রিসিভার সম্পর্কে বলা আছে, কিন্তু এটা পূর্ণাঙ্গভাবে বলা আছে 39 আদেশে। তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা সম্পর্কে বলা আছে যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বলতে যদি বাদী
মানে বাদী যদি মনে করে যে বিবাদী যে মামলাটা করছে, যে জমিটা নালিশি জমিটা হস্তান্তর করার, বিক্রয় করার বা কোনো জায়গায় এটাকে অপচয় বা নষ্ট করার একটা সম্ভাবনা থাকে, তাহলে বাদী সেটা কি করতে পারে, সেটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাইতে পারে আদালতের কাছে, যে আদালত আমাকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন, না হলে এই বিবাদী এই জমিটার যে প্রকৃতি আছে, জমিটার যে ধরন, সেটাকে তারা সে নষ্ট করতে পারে। তাহলে এই জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয় বা এই জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করা হয় আদালতে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাওয়া হয়, এটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার একটা রূপ। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার প্রথমে আবেদন করবেন, অস্থায়ী নিষেধাজ্ঞা না দিলে অস্থায়ী নিষেধাজ্ঞার ফলস্বরূপ বা অস্থায়ী নিষেধাজ্ঞার বিপরীত হিসেবে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হবে, যে একটা সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনি এই জমিটার বা এই সম্পত্তিটার কোনো কিছু ক্ষতি করতে বা কোনো প্রগতি পরিবর্তন করতে আপনি পারবেন না। যাই হোক, যে নিশুর রায়, তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হলো, এবার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হলো, এবার নিশু রায় ও ডিগ্রি দেয়। তাহলে এবার হচ্ছে নিশু নিশু মানে হচ্ছে মোকদ্দমা শুনানি। তার মানে মোকদ্দমা শুনানি, দেখা গেল যে মোকদ্দমা শুনানি প্রথম শুনানিতে রায় তো হয় নাই, বা প্রথম শুনানিতে রায় যদি না হয় তাহলে এটা শুনানি হবে। তো শুনানিটা ওই 15 আদেশের 3 বিধি অনুযায়ী হবে আর কি। এবার রায়, তা রায় ঘোষণা, এখন যদি শুনানি হয়ে যায় তাহলে অবশ্যই রায় হবে, মানে হিয়ারিং হয়ে গেলে অবশ্যই তো রায় হবে। তা রায় হলে এটা 20 আদেশ অনুযায়ী, 20 আদেশের 1 থেকে 5 বিধি অনুযায়ী এটা আসবে। এবার নিশুর রায় ও ডিগ্রি দেয়। ডিগ্রি, তো ডিগ্রি জারির একটা বিষয় আছে, এটা আছে 21 আদেশে বলা আছে। 21 আদেশে বলা আছে অসংখ্য বিধির কথা, যেটা 100-150-র উপরে আছে বিধি, 1 থেকে 150-র উপরে বিধি আছে। এখন কোন বিধির মধ্যে এটা আছে আসলে আমি স্পেসিফিক জানি না। তারপর আপনাদের বলি যে যেহেতু একটা আজকে সুযোগ পাইছি, এই জন্য একটু বলা দরকার যে এই যে 21 আদেশের যে বিধিগুলো আছে, সেটা হচ্ছে যে 21 আদেশে কটা বিধি আছে সেটা একটু ক্লিয়ারলি বলি। সেটা 21 আদেশে বিধি আছে 103টে। তার মানে 103টে বিধি আছে 21 আদেশে। তাহলে 103 বিধিতে 3 বিধি পর্যন্ত এটা বলা আছে। এটা হচ্ছে যে ডিগ্রি জারির বিধি আছে 21 আদেশে ডিগ্রি জারি, রায় ও ডিগ্রি জারি, এটা হচ্ছে 103টে বিধি। তো যাই হোক, এবার রায় ও ডিগ্রি দেয়। রায় ও ডিগ্রি যেহেতু বলা আছে, এটা হচ্ছে রায় ও ডিগ্রি 21 আদেশে বলা আছে যেহেতু 103টে বিধি। আর ডিগ্রি দেয় ARQ, এতে হচ্ছে আপিল। তাহলে আপনার রায় ডিগ্রি দিছে, এখন আপনি আপিল করবেন। তাহলে আপিল করলে আপনার কী করতে হবে, 96 থেকে 112 ধারার মধ্যে আপিল করতে হবে। তাছাড়া 41 থেকে 45 আদেশের মধ্যে, মানে মূল ডিগ্রি হইতে হয় আপিল, আদেশাবলী হইতে আপিল, তারপর হচ্ছে আপিল ডিগ্রি হইতে আপিল, এই সম্পর্কে বলা আছে। তারপর নিঃস্ব ব্যক্তির আপিল, নিঃস্ব ব্যক্তির মধ্যে যার 5 লাখ টাকার নিচে যাদের সম্পদের পরিমাণ আছে তাদেরকে নিঃস্ব বলা হয়, এরাও আপিল করতে পারবে 40 আদেশ অনুযায়ী। আর 45 নাম্বার বলা আছে যে রেফারেন্সের বিরুদ্ধে আপিল। আর ARQ, মানে অর্থাৎ এখানে 3টে আর আছে। আর আপনি আপিল করতে না পারলে রেফারেন্স করতে পারবেন, মানে মামলাটা রেফারেন্সে নিয়ে যেতে পারবেন। যে রেফারেন্স অর্থ হলে যে আপনি আরেকবার হয়তো দেখতে পারবেন, সেটা আপনি আলোচনা করতে পারবেন। তারপরে আর তো হচ্ছে ARQ, যেহেতু আমরা ABB স্কোয়ার পড়ছি, তো 3টা আর এখানে আছে। তার তো রিভিউ করতে পারবেন 114 ধারা অনুযায়ী, রিভিউ করতে পারবেন। আর রেফারেন্সে যদি নিয়ে যেতেন মামলাটা, তাহলে 113 ধারা অনুযায়ী যাইতে হবে। তারপর আর তো হচ্ছে রিভিশন, আপনি মামলাটাকে রিভিশন করতে পারবেন। এই হিটলারি বুদ্ধি, এটা দেওয়ানি কাজী বুদ্ধি, এটা গেল। এবার হচ্ছে দণ্ডবিধিতে চলে আসলো হিটলারি বুদ্ধি। দণ্ডবিধি হিটলারি বুদ্ধিটা কীরকম, যে বেবি দেশ বিবি, যেহেতু আমার ছেলে মেয়ে নাই, এই জন্য ছেলে মেয়ের জন্য মানুষ বেবি দেশ বিবি, মূলত বেবি মূলত বউকে বলা হয়। তাহলে বেবি দেশ বিবি, এই অর্থটার মধ্যে দণ্ডবিধির 1 থেকে 511টা ধারা আছে। আমরা জানি যে দণ্ডবিধির 5টা পর্ব আছে। এই 5টা পর্বের মধ্যে 1 থেকে 511টা ধারা আছে। তাহলে বেতে হচ্ছে বেসিক বিষয় আলোচনা। তো এই দণ্ডবিধির বেসিক বিষয় আলোচনাটা বলা আছে 1 থেকে 120-এর বি ধারা পর্যন্ত। আমরা জানি যে অপরাধমূলক ষড়যন্ত্র 120-এর এতে আছে অপরাধমূলক ষড়যন্ত্র, এবং 120-এর বিতে আছে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। তাহলে বেতে হচ্ছে বেসিক বিষয় আলোচনা, সেটা হচ্ছে 1 থেকে 120-এর বি পর্যন্ত। এটা হচ্ছে প্রথম পর্বের আলোচনা। এবার বিতে হচ্ছে বিবিধ অপরাধ, এটা হচ্ছে দ্বিতীয় পর্বের আলোচনা, যেটা বলা আছে 121 থেকে 298 ধারা পর্যন্ত। 298 ধারা পর্যন্ত বলা আছে, এটা হচ্ছে দ্বিতীয় পর্বের আলোচনা। এবার তৃতীয় পর্বে দেওয়া আছে বেবি দেশ বেবি, আছে দেশ, তো আছে মানব দেহ বা জীবন সংক্রান্ত অপরাধ, সেটা বলা আছে 299 থেকে 377 ধারা পর্যন্ত। 377 ধারায় কি আছে, 299 ধারায় আছে কালপেবল হোমোসাইড, মানে অপরাধজনক হত্যা। আর 377 ধারায় আছে অস্বাভাবিক কামলালসা, মানে অপ্রাকৃতিক কামলালসা, যেটা বলা আছে।
তাহলে এটা বলা আছে তৃতীয় পর্ব, আর এটা হচ্ছে তৃতীয় পর্বে বলা আছে। এবার বেবি দেশ বেবি, দেশ দেতে আছে মানব দেহ বা জীবন সংক্রান্ত অপরাধ, এটা বলা আছে 299 থেকে 307 ধারা। এবার দ্বন্দ্বেশ্বর দেশ দেতে আছে সম্পত্তি সংক্রান্ত অপরাধ, সম্পত্তি সংক্রান্ত চুরি ডাকাতি যা আছে সব কিছু এটার মধ্যে সম্পৃক্ত থাকবে। এটা হচ্ছে 378 থেকে 462 বি ধারা পর্যন্ত, এটা আছে বলা আছে চতুর্থ পর্বে। তারপর পঞ্চম, তারপর হচ্ছে বেবি দেশ বেবি বিবি, বিতে আছে বিবিধ অপরাধ। তাহলে বিবিধ অপরাধ দুইবার আছে, একবার দ্বিতীয় পর্বে আছে বিবিধ অপরাধ, এবার পঞ্চম পর্বে আছে বিবিধ অপরাধ সমূহ। দ্বিতীয় পর্বে আছে যে বিবিধ অপরাধ, আর পঞ্চম পর্বে আছে বিবিধ অপরাধ সমূহ, এটা আছে 463 থেকে 511 ধারা পর্যন্ত, এটা হলো পঞ্চম পর্বের আলোচনা। এবার বলি যে বেতে হচ্ছে বেশি কিছু আলোচনা 1 থেকে 120 বি ধারা পর্যন্ত, এটা হলো 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে আছে দণ্ডবিধির। তারপর বেতে হচ্ছে বিবিধ অপরাধ, এটা হচ্ছে 121 থেকে 298 ধারা পর্যন্ত, এটা আছে 6ষ্ঠ অধ্যায় থেকে 15তম অধ্যায়ের মধ্যে। তারপর বেবি দেশ দেতে হচ্ছে মানব দেহ বা জীবন সংক্রান্ত অপরাধ, এটা হলো 16তম অধ্যায়ের মধ্যে, এটা হচ্ছে 299 থেকে 307 ধারা, এটা হচ্ছে 16তম অধ্যায়ের মধ্যে, এটা একটাই অধ্যায়, সেটার মধ্যে 299 থেকে 307 ধারা পর্যন্ত আলোচনা করা আছে। তো বেবি দেশ বিবি দন্তের সাথে আছে সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এটা আছে 378 থেকে 462 বি ধারা পর্যন্ত, এবং এটা বলা আছে 17তম অধ্যায়। তারপর বেবি দেশ বিবি, তাহলে বিবিধ অপরাধ সমূহ, এটা 463 থেকে 511 ধারা, এটা বলা আছে 18 থেকে 23 অধ্যায়ের মধ্যে। তাহলে এই 5টা পর্ব শেষ এবং 23টা অধ্যায়, দণ্ডবিধিতে 23টা অধ্যায় আছে এবং 1 থেকে 511টা ধারা আছে। এবার আমরা দেখব যে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন 1872 আমরা জানি যে জেমস স্টিফেন এটাকে প্রবর্তন করেন। তারপরে এটা বলি যে সাক্ষ্য আইনের 3টে খণ্ড আছে, যে খণ্ডগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যে খণ্ডগুলো আপনাকে যে কোনো ধরনের মামলায় সহযোগিতা করবে। কি দাপট, তাহলে আপনার কি দাপট যদি মনে রাখেন, তাহলে আপনি 3টে খণ্ড কোথায়, এই খণ্ড তিনটে খণ্ডে কোন খণ্ডে কোন কোন ধারা নিয়ে আলোচনা করা আছে সে বিষয়টা মনে রাখতে পারবেন। তাহলে এটা হচ্ছে হিটলারের বুদ্ধি 3 নম্বর। তাহলে কি দাপট, কি হচ্ছে কি প্রমাণ করতে হবে, তার মানে আপনি আদালতে কি প্রমাণ করতে চাচ্ছেন, এটা বলা আছে 1 থেকে 55 ধারার মধ্যে। আবার দাপট, তো কি দাপট, দাতে হচ্ছে কিসের দ্বারা প্রমাণ করতে হবে, মানে কি প্রমাণ করবেন, 1 থেকে 55 ধারাতে বলা আছে, এটা হচ্ছে প্রথম খণ্ড। এবার দ্বিতীয় খণ্ড হচ্ছে দাপট, মানে কিসের দ্বারা প্রমাণ করতে হবে, এটা বলা আছে 56 থেকে 100 ধারাতে, এটা হলো তৃতীয় খণ্ড। তারপর তৃতীয় খণ্ডতে বলা আছে যে কি দাপট পর, মানে কি দাপট, কিতে হচ্ছে কি প্রমাণ করতে হবে, কিসের দ্বারা প্রমাণ করতে হবে, আর কি মানে আছে কি দাপট আচ্ছা পথ হচ্ছে কি পদ্ধতিতে প্রমাণ করতে হবে, মানে আপনি কি প্রমাণ করবেন, কিসের দ্বারা প্রমাণ করবেন, আর কোন পদ্ধতিতে প্রমাণ করবেন। তো পদ্ধতিতে কি পদ্ধতিতে প্রমাণ করবেন সেটা বলা আছে তৃতীয় খণ্ডে, সেটা আছে 101 থেকে 167 ধারা পর্যন্ত। তার মানে আপনি কি প্রমাণ করবেন সেটা বলা আছে 1 থেকে 55 ধারা প্রথম খণ্ড। তারপরে কিসের দ্বারা প্রমাণ করবেন সেটা বলা আছে 56 থেকে 100 ধারা, এটা হলো দ্বিতীয় খণ্ড। তারপরে কি পদ্ধতিতে প্রমাণ করবেন সেটা বলা আছে 101 থেকে 167 ধারা। আর তারপর আরেকটা হিটলারের বুদ্ধি, সেটা হচ্ছে যে সাক্ষ্য আইনের যে 1 থেকে 167 ধারা আছে সেটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে যে পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। তো পিয়ার সাহেব প্রমাণ করেন, প্রমাণটা মাইনাস, মানে এখানে মাইনাস হবে, প্রমাণ করেন ওডি স্কোয়ার, মানে ওডি স্কোয়ার মানে অর্থাৎ দুটো ডি, আর হলো প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচারটা মাইনাস হবে, তো প্রমাণটা মাইনাস এবং বিচারটা হবে মাইনাস। তাহলে এখানে সাক্ষ্য আইনে এখানে 11টা অধ্যায় আছে, এখানে দেওয়ানি কার্যবিধির মতো 11টা অধ্যায় আছে। এখানে প্রথমে যেটা বলা আছে প্রথম অধ্যায়ে পিতে হচ্ছে প্রিলিমিনারি, মানে প্রাথমিক আলোচনা। এই প্রাথমিক আলোচনা বলা আছে 1 থেকে 4 ধারাতে, তাহলে 1 থেকে 4 ধারাতে বলা আছে এটা প্রথম অধ্যায়। এবার আর তো হচ্ছে রেলিভেন্সি অফ ফ্যাক্ট, মানে ঘটনার প্রাসঙ্গিকতা। তাহলে প্রাথমিক বিষয় আলোচনা বলা আছে 1 থেকে 4 ধারা, আর ঘটনার প্রাসঙ্গিকতা এটা বলা আছে দ্বিতীয় অধ্যায়, এটা হলো 5 থেকে 55 ধারা। দ্বিতীয় অধ্যায় সে পি গেল আর গেল, পিআর সাহেব প্রমাণ, মানে প্রমাণ করার প্রয়োজন নেই, মানে জুডিশিয়াল নোটিশ যেটাকে বলা হয়, আদালতে যেটা জুডিশিয়াল নোটিশ, এটা প্রমাণ করার প্রয়োজন নেই, এটা বলা আছে 56 থেকে 58 ধারাতে, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এবার তৃতীয় অধ্যায় গেলে এবার চতুর্থ অধ্যায়, মানে পিআর সাহেব
প্রমাণ করেন, প্রমাণ যদি মাইনাসটা করেন, প্রমাণ করার প্রয়োজন নাই 56 থেকে 58 ধারা অর্থাৎ জুডিশিয়াল নোটিশ প্রমাণ করার প্রয়োজন নাই। পিআর সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার, ও তাহলে ওরাল এভিডেন্স মানে মৌখিক সাক্ষ্য। তো মৌখিক সাক্ষ্য বলা আছে 59 থেকে 60 ধারা, আর এটা 4th অধ্যায়, তাহলে এটা বলা আছে 4th অধ্যায়ে। এবার ওডি স্কোয়ার, ডি আছে, তো ডকুমেন্টারি এভিডেন্স মানে দালিলিক সাক্ষ্য, এটা বলা আছে 61 থেকে 90 ধারাতে, অর্থাৎ এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তাহলে পিআর মানে পিতে হচ্ছে প্রিলিমিনারি প্রাথমিক আলোচনা 1 থেকে 4 ধারা, আরতে হচ্ছে রেলিভেন্সি অফ ফ্যাক্ট ঘটনার প্রাসঙ্গিকতা 5 থেকে 55 ধারা 2য় অধ্যায়। তারপর হচ্ছে পিআর সাহেব প্রমাণ হচ্ছে প্রমাণ করার প্রয়োজন নেই জুডিশিয়াল নোটিশ 56 থেকে 58 ধারা, এটা হচ্ছে 3য় অধ্যায়। এবার হচ্ছে ওরাল মানে ওডি স্কোয়ার, ওতে হচ্ছে ওরাল এভিডেন্স মানে মৌখিক সাক্ষ্য 59 থেকে 60 ধারা, এটা হচ্ছে 4th অধ্যায়। তারপর হচ্ছে 4th অধ্যায় ডিতে হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স দালিলিক সাক্ষ্য 61 থেকে 90 ধারা, এটা হচ্ছে 5ম অধ্যায়। আর ওডি স্কোয়ার আরেকটা ডি, দ্য এক্সক্লুশন অফ ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ মৌখিক সাক্ষ্য দ্বারা দালিলিক সাক্ষ্য মানে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, এটা বলা আছে 91 থেকে 100 ধারাতে, এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ে বলা আছে। যে 6ষ্ঠ অধ্যায় বলা আছে ওডি স্কোয়ার, ওতে হচ্ছে ওরাল এভিডেন্স, দ্বিতীয় হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স, আর একটা হচ্ছে ডিতে এক্সক্লুশন অফ দ্য ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, সেটা বলা আছে 91 থেকে 100 ধারাতে, এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। এবার ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচারে বিতে হচ্ছে বার্ডেন অফ প্রুফ, যেটা বলা আছে 101 থেকে 114 ধারাতে, এটা বলা আছে 7ম অধ্যায়ে। বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের দায়ভার, এটা মানে কীভাবে কী প্রমাণ করবেন বা কী প্রমাণ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে 101 থেকে 114 ধারাতে, এটা হলো 7ম অধ্যায়ে। এবার বিই মানে স্টেবল মানে স্বকার্যজনিত বাধা, সেটা বলা আছে 115 থেকে 117 ধারাতে। এই স্বকার্যজনিত বাধা এটা আছে 8ম অধ্যায়ে। এবার আছে হলো বিই ডাব্লিউ হচ্ছে উইটনেস মানে সাক্ষী কি বোবা না সাক্ষী দিতে পারবে কিনা, সাক্ষী যোগ্যতা কী কী থাকা দরকার, এটা বলা আছে 118 থেকে 134 ধারাতে। এবার বিইডব্লিউ পদ্ধতির বিচার, তাহলে পদ্ধতি মানে অর্থাৎ সাক্ষ্য গ্রহণের পদ্ধতি, এটা বলা আছে 10ম অধ্যায়ে, এটা বলা আছে 133 থেকে 166 ধারাতে, অর্থাৎ কোন পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ করবে বা কীভাবে গ্রহণ করবে, এটা বলা আছে 133 থেকে 166 ধারাতে, এটা হলো 10ম অধ্যায়ের ব্যাপার। বিচার, তাহলে বলছিলাম যে বিচার মাইনাস, তার মানে বিচার করার প্রয়োজন নেই, নো নিউ ট্রায়াল, অর্থাৎ একবার যে মামলাটার বিচার হয় সেটা পরবর্তীতে আর বিচার নয়, এটা বলা আছে 167 ধারাতে, এবং এটা হচ্ছে 11তম অধ্যায়। তাহলে এই যে 11টা অধ্যায় আপনার শেষ, এবং আপনি 1 থেকে 167 ধারা আপনি মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে পিআর সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। এবার হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন, যা দেওয়ানি কার্যবিধির একটা অংশ, এবং এটা স্পেসিফিকভাবে মানে ইকুইটি থেকে এই আইনটা উৎপত্তি হয়েছে, অর্থাৎ আপনি যা দাবি করেন যেটা আপনার পাওয়ার যোগ্য সেটা আপনি অবশ্যই পাবেন, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 স্পষ্ট করে বলা আছে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 থেকে 17টা ধারা আছে এবং অসংখ্য উপধারা আছে, যেগুলো আসলে বলে প্রকাশ করতে পারবো না। যদি আপনি ধারাটা মনে রাখেন তাহলে উপধারাগুলো অটোমেটিক আপনার মনে থাকার কথা। তাহলে এই 1 থেকে 17টা ধারা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে পিআর সাহেব প্রমাণ করেন পিআর সাহেব এসআর অ্যাক্ট করতে আর্সি খায় এবং ডক্টর জিআইপি তা দেখে হাসে, অর্থাৎ পিআর সাহেব এসআর অ্যাক্ট করতে আর্সি খায়, ডক্টর জিআইপি তা দেখে হাসে। এখানে 10টা অধ্যায় আছে, এই 1 থেকে 17টা ধারার মধ্যে 10টা অধ্যায় আছে। এই 10টা অধ্যায় আপনি কীভাবে মনে রাখবেন? তাহলে পিআর সাহেব এসআর অ্যাক্ট করতে আর্সি খায় এবং ডক্টর ডিআর জিআইপি তা দেখে হাসে। তো পিএতে হচ্ছে প্রিলিমিনারি মানে প্রাথমিক আলোচনা, এটা আছে 1 থেকে 7 ধারাতে। এটা মানে 1 থেকে 7 ধারাতে, এটা প্রথমে কোনো অধ্যায় নেই, এটা হচ্ছে যেহেতু দেওয়ানি কার্যবিধির একটা ছোট ভাই, তাহলে এই জন্যে দেওয়ানি কার্যবিধিতে প্রাথমিক আলোচনা 1 থেকে 6 ধারা, এটা তো কোনো অধ্যায় নেই। পাশাপাশি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1 থেকে 7 ধারা, এটা তো কোনো অধ্যায় নেই। তাহলে এটা অধ্যায় ছাড়া 1 থেকে 7তে প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবার পিআর সাহেব এবার আরতে আসছে পিআর সাহেব তাহলে আর তো হচ্ছে যে পিআর সাহেব এসআর অ্যাক্ট করতে আর্সি খায়, তো আর তো হচ্ছে রিকভারি অফ দ্য ইমুভেবল প্রপার্টি মানে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, এটা বলা আছে 8 থেকে 11 ধারাতে, এটা হচ্ছে প্রথম অধ্যায়। তার মানে প্রাথমিক বিষয় আলোচনা 1 থেকে 7 ধারা, এটাতে কোনো অধ্যায় নেই। এবার প্রথম অধ্যায় আছে আরতে হচ্ছে রিকভারি অফ দ্য ইমুভেবল প্রপার্টি মানে অর্থাৎ অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, এটা বলা আছে 8 থেকে 11 ধারাতে, এটা হচ্ছে প্রথম অধ্যায়। এবার
দ্বিতীয় অধ্যায় বলা আছে যে পিয়ার সাহেব এসআর অ্যাক্ট করতে আর্সি খায়। টেস্টে আছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মানে চুক্তি সুনিষ্ঠ কার্য সম্পাদন, এটা বলা আছে 12 থেকে 30 ধারাতে, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে। তাহলে এসআর হতে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মানে চুক্তি সুনিষ্ঠ কার্য সম্পাদন, এটা বলা আছে 12 থেকে 30 ধারাতে, আর এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। এবার এসআর তো হচ্ছে এস তো হলো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মানে চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদন 12 থেকে 30 ধারা, আর তো হচ্ছে রেক্টিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট মানে দলিল সংশোধন, এটা বলা আছে তৃতীয় অধ্যায়ে, অর্থাৎ এটা হচ্ছে 31 থেকে 34 ধারা, অর্থাৎ সুনির্দিষ্ট কাজের সম্পাদন সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877-এর 31 থেকে 34 ধারাতে বলা আছে যে দলিল সংশোধনের বিষয়ে বলা আছে যেটা রেক্টিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট অর্থাৎ দলিল সংশোধন, এটা বলা আছে 31 থেকে 34 ধারাতে। তো এসআর অ্যাক্ট পড়তে আর্সি খায়। আর তাহলে আর একটা রেসিসিশন অফ কন্ট্রাক্ট মানে চুক্তি রদ বা বাতিল, এটা বলা আছে 74 অধ্যায়ে, এটা হচ্ছে 35 থেকে 38 ধারাতে। আবার আরসি খায় সি মানে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট মানে দলিল বাতিল, এটা বলা আছে 5ম অধ্যায়ে, আর এটা হচ্ছে 39 থেকে 41 ধারাতে। আর 6ষ্ঠ অধ্যায়ে বলা আছে এসআর অ্যাক্ট পড়তে আর্সি খায় ডক্টর ডিআর, দ্বিতীয় হচ্ছে ডিগ্রেডারি স্যুট বা ডিগ্রেডারি ডিগ্রি, মানে এই ডিগ্রেডারি স্যুট বলা আছে 6ষ্ঠ অধ্যায়ে এবং এটা হচ্ছে 42 থেকে 43 ধারাতে। তারপর এসআর অ্যাক্ট পড়তে আর্সি খায় ডক্টর আর তো হচ্ছে রিসিভার বা অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার মানে তত্ত্বাবধায়ক নিয়োগ বা রিসিভার নিয়োগ, এটা বলা আছে 44 ধারাতে এবং এটা হচ্ছে 7ম অধ্যায়ে। এবার জিআইপি তা দেখে হাসে, দ্বিতীয় হচ্ছে গভর্নমেন্ট ডিউটি মানে সরকারি কর্মচারীর দায়িত্ব কর্তব্য, এটা বলা আছে 45 থেকে 51 ধারাতে, এটা আছে 8ম অধ্যায়ে, যদিও এই অধ্যায়টা 8ম অধ্যায় পুরোটা বাতিল। তারপর জিআইপি পিতে আছে ইনজাংশন অফ দ্য জেনারেলি মানে জিআইপি আইতে আসলে ইনজাংশন মানে অর্থাৎ নিষেধাজ্ঞা যে আপনি চাবেন মানে জেনারেলি অফ ইনজাংশন অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা বলা আছে 9ম অধ্যায়, এটা আছে 52 থেকে 53 ধারাতে, 52 থেকে 53 ধারাতে বলা আছে অস্থায়ী নিষেধাজ্ঞা। এবার পি মানে জিআইপি অর্থাৎ জিতে হচ্ছে গভর্নমেন্ট ডিউটি, যেটা বলা আছে 42 থেকে 45 থেকে 51 ধারা, 8ম অধ্যায়, এটা বাতিল, ধারাসহ অধ্যায়টা বাতিল হয়ে গেছে। তারপর জিআইপি পিতে হচ্ছে ইনজাংশন জেনারেলি মানে অস্থায়ী নিষেধাজ্ঞা 52 থেকে 53 ধারা, এটা আছে 9ম অধ্যায়ে। পিতে হচ্ছে পারপিচুয়াল বা পার্মানেন্ট ইনজাংশন মানে অর্থাৎ চিরস্থায়ী নিষেধাজ্ঞা যেটা, সেটা বলা আছে 16 থেকে 57 ধারাতে, এটা হচ্ছে 10ম অধ্যায়ে। তাহলে পিয়ার সাহেব এসআর অ্যাক্ট পড়তে আর্সি খায়, পিতে হচ্ছে প্রিলিমিনারি 1 থেকে 7 ধারা, আর তো হচ্ছে রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি, সেটা হচ্ছে 12 থেকে 30 ধারা 8 থেকে 11 ধারা, সেটা হচ্ছে 1ম অধ্যায়ে। তারপর হচ্ছে পিয়ার সাহেব এস হলো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চুক্তি সুনিশ্চিত কাজের সম্পাদন, এটা বলা আছে 12 থেকে 30 ধারাতে, এটা হলো 2য় অধ্যায়। তারপর আর তো হচ্ছে রেক্টিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট দলিল সংশোধন, যেটা বলা আছে 3য় অধ্যায় 31 থেকে 34 ধারা। তারপর হচ্ছে এসআর অ্যাক্ট পড়তে আর্সি খায়, আর তো হচ্ছে রেসিসিশন অফ ইনস্ট্রুমেন্ট চুক্তি রদ বা বাতিল, যেটা বলা আছে চুক্তি রদ বা বাতিল, যেটা 25 থেকে 38 ধারাতে। আর আর্সি খায় সিতে হচ্ছে ক্যান্সেলেশন মানে দলিল বাতিল, একটা হলো চুক্তি রদ বা বাতিল, চুক্তিরোধ একটা হলো চুক্তিরোধের ক্ষেত্রে প্রয়োগ হবে 4th অধ্যায় রেজিস্ট্রেশন অফ ইনস্ট্রুমেন্ট 25 থেকে 38 ধারা, আর দলিল বাতিলের ক্ষেত্রে প্রয়োগ করা হবে 39 থেকে 41 ধারা, অর্থাৎ চুক্তি একটা হিসাব আর দলিলের একটা হিসাব, দলিলটা যখন হবে তখন হবে ক্যান্সেলেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট দলিল বাতিল, এটা হচ্ছে 39 থেকে 41 ধারা। ডক্টর জিআইপি ডক্টর হচ্ছে ডিগ্রেডারি স্যুট বা ডিগ্রেডারি ডিগ্রি মানে ঘোষণামূলক মোকদ্দমা, সেটা বলা আছে 42 থেকে 43 ধারাতে। আর ডক্টর মানে হচ্ছে আর রিসিভার মানে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার বা রিসিভার নিয়োগ, সেটা বলা আছে 40 ধারাতে, এটা হচ্ছে 7ম অধ্যায়। আর ডক্টর জিতে হচ্ছে গভর্নমেন্ট ডিউটি মানে সরকারের দায়িত্ব কর্তব্য সম, এটা বলা আছে 45 থেকে 11 ধারা 8ম অধ্যায়ে, এই অধ্যায়টা পুরোটা বাতিল। জিআইপি আইতে হচ্ছে ইনজাংশন জেনারেলি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা বলা আছে 52 থেকে 53 ধারাতে, এটা হচ্ছে 9ম অধ্যায়। আর পিতে হচ্ছে পার্মানেন্ট বা পারপিচুয়াল ইনজাংশন, যেটা বলা আছে 16 থেকে 57 অধ্যায়, এটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা, এটা বলা আছে 10ম অধ্যায়ে। তাহলে এটা হলো শেষ। এবার তামাদি আইনে বলা আছে প্রমা গণনা করে মাস, এই প্রমা গণনা করে মাস এখানে বলা আছে 1 থেকে 29টা ধারা এবং 1 থেকে 130টা অনুচ্ছেদ। তাহলে 1 থেকে 30টা অনুচ্ছেদ এখানে বলা আছে প্রমা গণনা করে মাস, প্রথম হচ্ছে প্রাথমিক আলোচনা। আমরা জানি যে এখানে তামাদি আইনের 5টা অধ্যায় আছে এবং এখানে 1 থেকে 29টা ধারা। এই প্রথম অধ্যায়ে বলা আছে প্রাথমিক বিষয় 1 থেকে 2 ধারা, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের আলোচনা।
এবার দ্বিতীয় মাঝে মাতে হচ্ছে মামলা, আপিল ও দরখাস্ত তামাদি, মানে মামলা, আপিল, দরখাস্ত তামাদি, আপনি কোন সময় মামলা করবেন, কোন সময় আপিল করবেন, কোন সময় দরখাস্ত করবেন, এটা বলা আছে 3 থেকে 11 ধারাতে, এবং এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা আছে। গণনা করে মাস, গণনা মানে তামাদির সময় গণনা হবে 12 থেকে 25 ধারাতে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ে তামাদির সময় গণনা করা আছে, তামাদির সময় গণনা বা হিসাব, এটা আছে 12 থেকে 25 ধারা, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে। তো গণনা করে মাস, মাতে হচ্ছে মাস, তাই মাতে হচ্ছে দখল বলে মালিকানা সত্ত্ব লাভ, এটা হলো 26 থেকে 28 ধারা, এটা বলা আছে 4th অধ্যায়ে। আর দ্বন্দ্বের সাথে সংরক্ষণ মানে অর্থাৎ মানে সেভিংস যেটাকে বলে, সেটা হচ্ছে সংরক্ষণ করা আছে 29 ধারা, অর্থাৎ সংরক্ষণ করা আছে 29 ধারা। 29 ধারাতে 4টে বিষয় আছে, যেটা হচ্ছে 29 বিশেষ ক্ষমতা আইন, বিশেষ ক্ষমতা আইন, বিবাহ বিচ্ছেদ আইন, তারপরে সম্পত্তি হস্তান্তর আইন বা সুখ অধিকার আইন। এই আইনগুলোর ক্ষেত্রে তামাদি আইনে কিছু কিছু ধারা ব্যবহার করা যায়। তাহলে প্রমা গণনা করে মাস, প্রথম হচ্ছে প্রাথমিক আলোচনা 1 থেকে 2 ধারা, এটা হচ্ছে প্রথম অধ্যায়। মাতে হচ্ছে মামলা, আপিল, দরখাস্ত, তামাদি, এটা হচ্ছে 3 থেকে 11 ধারা, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। গণনা হচ্ছে তামাদির সময় গণনা, এটা হচ্ছে 12 থেকে 25 ধারা, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তারপর হচ্ছে মাস, মাল দখল বলে মালিকানা সত্ত্ব লাভ, মালিকানা সত্ত্ব লাভ, এটা হচ্ছে 26 থেকে 28 ধারা, এটা হচ্ছে 4th অধ্যায়। দ্বন্দ্বের সাথে সংরক্ষণ, এটা হচ্ছে 29 ধারা, এটা হচ্ছে 29 ধারা, এবং এটা হচ্ছে 5ম অধ্যায়। তাহলে মা আদর করে, তাহলে মা আদর করে এর মধ্যে 1 থেকে 130টা অনুচ্ছেদ আছে। সেটা হচ্ছে মা মানে আমরা জানি যে তামাদি আইনে 3টে তফসিল আছে, এই তফসিলগুলো মা আদর করে। মাতে হচ্ছে মামলার তামাদি, এটা 1 থেকে 149 অনুচ্ছেদের মধ্যে আছে। আর এটা হচ্ছে প্রথম তফসিলে মা আদর করে, তা আদর হচ্ছে আপিল দায়ের তামাদি, অর্থাৎ আদর করে, তা মা তো মূলত আদরই করে। তাহলে আতে হচ্ছে আপিল দায়ের তামাদি, এটা হচ্ছে দ্বিতীয় তফসিলে, এটা হচ্ছে 150 থেকে 157 অনুচ্ছেদ। তারপরে আদর করে, আদর করে, তো দোয়াত হচ্ছে দরখাস্ত বা অন্যান্য দরখাস্ত তামাদি, দরখাস্ত বা অন্যান্য দরখাস্ত তামাদি, এটা হচ্ছে 158 থেকে 183 অনুচ্ছেদ, এটা হচ্ছে তৃতীয় খণ্ডে। তারপরে একটা বিষয় ছাড়িয়ে দেয়, সেটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি 1898-এর সর্বোচ্চ ধারা, সেটা হচ্ছে যে 1 থেকে 565 ধারা আছে। তো এই 1 থেকে 565 ধারা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে যে প্রথমে আসাদ পরতব্য আবিষ্কার করে, এই প্রথমে আসাদ পরতব্য আবিষ্কার করে এই সূত্রটার মধ্যেই 1 থেকে 565 ধারা মনে রাখার সহজ পদ্ধতি। তাহলে আমরা জানি যে ফৌজদারি কার্যবিধিতে 9টা খণ্ড আছে, তো এই 9টা খণ্ডের মধ্যে 1 থেকে 158টা ধারা আছে, 1 থেকে 565টা ধারা আছে। তাহলে প্রথমে আসাদ পরতব্য আবিষ্কার করে, প্রথমে প্রাথমিক আলোচনা, এটা প্রাথমিক বিষয় বা প্রাথমিক আলোচনা বলা আছে 1 থেকে 5 ধারাতে, এটা হচ্ছে প্রথম খণ্ড। তারপর আসাদ, আতে হচ্ছে আদালতের শ্রেণীবিভাগ ও ক্ষমতা, এটা আছে 6 থেকে 41 ধারাতে, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। তাহলে প্রথমে আসাদ, তাহলে আদালতের শ্রেণীবিভাগ ও ক্ষমতা, এটা 6 থেকে 41, এটা আছে দ্বিতীয় খণ্ড। তাহলে দ্বন্দ্বের সাধারণ কার্যক্রম, তাহলে সাধারণ কার্যক্রম দেওয়া আছে ফৌজদারি কার্যবিধিতে 42 থেকে 105 ধারাতে, অর্থাৎ সাধারণ কার্যক্রমগুলো দেওয়া আছে 42 থেকে 105 ধারাতে। তাহলে এটা হলো তৃতীয় অধ্যায়ে। তাহলে দতে হলো অপরাধ দমন, মানে অর্থাৎ ফৌজদারি আদালত কীভাবে অপরাধ দমন করে সেটা বলা আছে 106 থেকে 153 ধারাতে, এবং এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ে। তাহলে প্রথমে আসাদ, তাহলে প্রথম হচ্ছে 1 থেকে 5 ধারা, হচ্ছে আদালতের শ্রেণীবিভাগ ক্ষমতা 6 থেকে 41 ধারা, সাধারণ কার্যক্রম সেটা হচ্ছে যে 42 থেকে 105 ধারা, তারপর হচ্ছে দতে হচ্ছে অপরাধ দমন 106 থেকে 153 ধারা। প্রথমে আসাদ, পরে তপু আবিষ্কার করে, তাহলে পরে তপু, পরেটা মনে রাখার দরকার নেই। ততে হচ্ছে তদন্ত, তাহলে ফৌজদারি কার্যবিধি 1898 যে তদন্ত করে, সেটা হচ্ছে 154 থেকে 176 ধারাতে, সেটা বলা আছে পঞ্চম খণ্ডতে বলা আছে তদন্ত 154 থেকে 176 ধারাতে। প্রথমে আসাদ, পরে তপু, তাহলে তপুতে হচ্ছে পদ্ধতি, মানে অর্থাৎ ফৌজদারি মামলার কার্যবিধির পদ্ধতি কীভাবে হবে, মানে ফৌজদারি মামলার পদ্ধতি কীরকম সেটা বলা আছে 107 থেকে 403 ধারা পর্যন্ত। তাহলে এটা আছে বলা আছে ষষ্ঠ খণ্ডে। তো প্রথমে আসাদ, পরে তপু আবিষ্কার করে। আপিল, তাহলে তপুর পরে তপু আবিষ্কার করে, তাহলে আপিল, তাহলে আপিল রেফারেন্স রিভিশন, এটা বলা আছে 7ম খণ্ডে, এবং এটা বলা 404 থেকে 442-এর এ ধারাতে। এবার আবিষ্কার করে, তাহলে বিতে আছে বিশেষ কার্যক্রম হলো 464 থেকে 491-এর এ ধারা পর্যন্ত, এবং এটা বলা আছে 8ম খণ্ডে।
এবার দ্বন্দ্বের সম্পূরক বিধানাবলী, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির যে সম্পূরক বিধানাবলী আছে সেটা বলা আছে 492 থেকে 565 ধারার মধ্যে। অর্থাৎ সম্পূরক বিধানাবলী কী কী প্রয়োগ করতে পারে ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি আদালতগুলো, সেগুলো এখানে বলা আছে 492 থেকে 565 ধারা পর্যন্ত। এটা আছে নবম খণ্ডে। তাহলে প্রথমে আসাদ পরে তবু আবিষ্কার করে। তাহলে প্রাথমিক আলোচনা 1 থেকে 5 ধারা। 8 হচ্ছে আদালতের শ্রেণীবিভাগ ক্ষমতা, 6 থেকে 41 ধারা। তারপর দ্বন্দ্বের সাথে সাধারণ ফৌজদারি কার্যবিধি সাধারণ কার্যক্রম, সাধারণ কার্যক্রম বলা আছে 42 থেকে 105 ধারা। দতে হচ্ছে অপরাধ দমন, 106 থেকে 153 ধারা। তারপরে তবু, পরে তবু, তত হচ্ছে তদন্ত মানে অপরাধের তদন্ত, এটা হচ্ছে 154 থেকে 176 ধারা। তারপরে পদ্ধতি মানে অপরাধ তদন্ত করার পদ্ধতিটি কীরকম, 107 থেকে 403 ধারা। আবিষ্কার করা আপিল সময় আপিল রেফারেন্স রিভিশন, এটা বলা আছে 404 থেকে 442 এ ধারা। তারপরে বিতে হচ্ছে বিশেষ কার্যক্রম 464 থেকে 491 এ ধারা। দ্বন্দ্বের সম্পূরক বিধানাবলী 452 থেকে 565 ধারা পর্যন্ত। তাহলে এইভাবে এটা হচ্ছে এইভাবে তাহলে এই ফৌজদারি কার্যবিধি 1 থেকে 565 ধারা মনে রাখবে। এবং ফৌজদারি কার্যবিধিতে তফসিল আছে, অর্থাৎ আমরা জানি যে তফসিলের মধ্যে কোনটা আপসযোগ্য মামলা, কোনটা জামিনযোগ্য, কোনটা জামিনযোগ্য নয়, এবং কোন শ্রেণীর আদালত সেটা করতে পারবে। এটাতে হচ্ছে বাপেশা অফ, অর্থাৎ 5টা তফসিল আছে। এই 5টা তফসিলের মধ্যে বাপেশা অফ, তাহলে বাপেশা পাতে হচ্ছে বাতিল, মানে প্রথম তফসিলটা বাতিল করা হয়েছে। আর পেতে হচ্ছে পেনাল কোডের অপরাধ সম্ভব, বাপেশা অফ। তাহলে পেনাল কোডের অপরাধ সম্ভব বলা আছে দ্বিতীয় তফসিলে, মানে পেনাল কোডের অপরাধ সম্ভব বিবরণ দেওয়া আছে দ্বিতীয় তফসিলে। এটা হচ্ছে দ্বিতীয় তফসিলের মধ্যে বলা আছে যে পেনাল কোডে কী কী অপরাধ হয় এবং কীভাবে সংগঠিত হয়, এবং এটা জামিনযোগ্য না জামিন অযোগ্য, আপসযোগ্য না আপস, মীমাংসাযোগ্য না মীমাংসা অযোগ্য, সেটা বলা আছে দ্বিতীয় তফসিলে পেনাল কোডের অপরাধ সম্ভব বিবরণ। তাহলে বাপেশা অফ, তাহলে বাপেশা সাধারণ সাধারণ কার্যক্রম মানে সাধারণ ক্ষমতা, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের একটা সাধারণ ক্ষমতা থাকে, এটা বলা আছে তৃতীয় তফসিলে। আর হচ্ছে বাপেশা বাতিল পেনাল কোডের অপরাধ সমূহ সাধারণ কার্যক্রম সমূহ বাপেশা অফ। তো অত হচ্ছে ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা সমূহ, এটা বলা আছে চতুর্থ তফসিলে। আর দ্বন্দ্ব বাপেশা অফ মানে ফরম সমূহ, অর্থাৎ যে ফৌজদারি কার্যবিধিতে 5টা তফসিল আছে, বাপেশা অফ মানে প্রথম তফসিলটা বাতিল। পথ হচ্ছে পেনাল কোডের অপরাধের বিবরণ সমূহ, এটা বলা আছে দ্বিতীয় তফসিলে। বাপেশা অফ সাধারণ কার্যক্রম সমূহ, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সাধারণ কার্যক্রম সমূহ বলা আছে তৃতীয় তফসিলে। বাপেশা অতে হচ্ছে ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত কার্যক্রম সমূহ, এটা বলা আছে চতুর্থ তফসিলে। আর ফতে হচ্ছে ফরম সমূহ, বিভিন্ন ফরম সমূহ বলা আছে, বিভিন্ন ফরম সমূহ মোট 53টি ফরম, এটা বলা আছে পঞ্চম তফসিলে এটা বলা আছে। তারপর বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972 এবং রুলস, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল রুলস 1972-এর 101টা বিধি আছে এবং এখানে অধ্যায় আছে 10টা। তাহলে এই অধ্যায় 10টা এবং 101টা বিধি মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে প্রাণীর সবচেয়ে কম তাই আমরা অভাবী। তো প্রাণীর সবচেয়ে কম তাই আমরা অভাবী, এই প্রাণীর সবচেয়ে কম তাই আমরা অভাবী যদি আমরা এটা মনে রাখতে পারি, তাহলে 10টা অধ্যায় অর্থাৎ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুলস যে 10টা অধ্যায় আছে এবং 1 থেকে 101টা যে বিধি আছে সেই বিধিগুলো আমরা মনে রাখতে পারবো। তাহলে প্রাণীর সবচেয়ে তালিকায় কম তাই আমরা প্রাতে হচ্ছে প্রারম্ভিক আলোচনা, এটা আছে 1 থেকে 2 বিধি, এটা আছে প্রথম অধ্যায়ে। প্রাণী তাহলে নির্বাচন, নিতে হচ্ছে প্রাণী মানে প্রাণী সবচেয়ে কম, তো নিতে হচ্ছে নির্বাচন, এই নির্বাচনটা দেওয়া আছে 3 থেকে 27 বিধি, এটা আছে দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। এবার প্রাণী সবচেয়ে দ্বন্দ্বের সাথে আছে সংজ্ঞাসমূহ, মানে অর্থাৎ সংজ্ঞাসমূহ বলা আছে তৃতীয় অধ্যায় 28 থেকে 40 বিধিতে বলা আছে তৃতীয় অধ্যায় 28 থেকে 40 বিধিতে। তারপর প্রাণীর সবচেয়ে পথে আছে পদ্ধতি মানে শাস্তিমূলক পদ্ধতি, এটা বলা আছে 41 থেকে 51 বিধিতে এবং এটা হলো চতুর্থ অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায়ে 41 থেকে 51 বিধি। প্রাণীর সবচেয়ে তালিকায় কম তাই আমরা অভাবী, তাহলে সবচেয়ে পথে হচ্ছে পদ্ধতি অর্থাৎ শাস্তিমূলক পদ্ধতি বলা আছে 41 থেকে 51 বিধিতে, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। তাহলে সেতে হচ্ছে চেয়ারম্যান, অর্থাৎ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল রুলসের 1972 যে চেয়ারম্যান আছে, এটা বলা আছে 52 থেকে 57 বিধিতে এবং এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ে। এবার প্রাণীর সবচেয়ে তালিকায় কম তাই আমরা ভাবি, তালিকা মানে অ্যাডভোকেটের তালিকা তৈরি করবে, তো অ্যাডভোকেটের তালিকাভুক্তি এটা হচ্ছে 58 থেকে 73 বিধিতে এবং এটা হলো ষষ্ঠ অধ্যায়ে। এবার তালিকায় কমতে হচ্ছে কমিটি,
তো কমিটি হচ্ছে ৭০ থেকে ৭৯ ধারা, এটা হচ্ছে সপ্তম অধ্যায়, এটা হচ্ছে সপ্তম অধ্যায় ৭০ থেকে ৭৯ ধারা। এবার তালিকায় কম তাই আমরা অভাবী, অতে হচ্ছে অর্থ ৮০ থেকে ৮৮ বিধি, এটা আছে অষ্টম অধ্যায়ে। তারপর অভাবী অথচ ভাতা, মানে ভ্রমণ ভাতা, অর্থাৎ বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা যে কমিটি যে আছে, এই কমিটি যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে, এটা ভ্রমণ ভাতা বলা আছে 89 থেকে 90 ধারা, এটা হচ্ছে নবম অধ্যায়ে। অভাবী বিতে হচ্ছে বিবিধ আছে 91 থেকে 101 ধারা, এবং এটা বলা আছে দশম অধ্যায়ে। তো প্রাণী সবচেয়ে তালিকায় কম তাই আমরা ভাবি। প্রাতে হচ্ছে প্রাথমিক আলোচনা 1 থেকে 2 বিধি, প্রথম অধ্যায়। নীতি হচ্ছে নির্বাচন 3 থেকে 27 বিধি, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তারপর হচ্ছে সবচেয়ে দ্বন্দ্বের শত হচ্ছে সংজ্ঞাসমূহ 28 থেকে 40 বিধিতে। তারপর হচ্ছে পথে হচ্ছে পদ্ধতি, মানে শাস্তিমূলক পদ্ধতি 41 থেকে 51 বিধিতে, 74 অধ্যায়। তারপর হচ্ছে সেতে হচ্ছে চেয়ারম্যান 52 থেকে 57 বিধিতে, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তারপর তালিকায় অ্যাডভোকেটের তালিকাভুক্তি, এটা হচ্ছে 58 থেকে 73 ধারাতে, 73 বিধিতে, এটা হলো ষষ্ঠ অধ্যায়। তালিকায় কম মানে কমিটি 74 থেকে 79 বিধিতে, এটা সপ্তম অধ্যায়। তাই আমরা অভাবী। ওতে হচ্ছে অর্থ, মানে অর্থ সংক্রান্ত বলা আছে 80 থেকে 88 ধারাতে, এটা হচ্ছে অষ্টম অধ্যায়। এবং 8 মানে 8 অষ্টম অধ্যায়, 80 থেকে 88, তাহলে এটা হচ্ছে অষ্টম অধ্যায়। এসব অভাবী। ভাতা হচ্ছে ভ্রমণ ভাতা, এটা বলা আছে 89 থেকে 90 বিধিতে, এটা নবম অধ্যায়। তারপর আছে অভাবী বিধি হচ্ছে বিবিধ, এটা আছে 91 থেকে 101 বিধিতে, এটা হচ্ছে দশম অধ্যায়। তাহলে আর একটা বিষয় ছাড়িয়ে গেছি, সেটা হচ্ছে যে ফৌজদারি মামলার ধাপসমূহ। তাহলে ফৌজদারি মামলার ধাপসমূহগুলো হচ্ছে যে মাসে হুসনি পত্রিকার অনু অব্যাহতি চায় চাঁদন্য ছাড়া আরই আমার, মানে মাসে হুসনি পত্রিকার অনু অব্যাহতি চায় চাঁদন্য ছাড়া আরই আমার। তো এটার মধ্যে আছে ফৌজদারি মামলা কার্যক্রমের বিভিন্ন ধাপসমূহ। তাহলে আশা করি আপনাদের অনেক উপকার হবে এগুলো, এবং আপনারা এই হিটলারি বুদ্ধি কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ সকলকে।